প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক বেশি ভালো এবং সুস্থ আছো। তো তোমাদের 6 তারিখ পরীক্ষা, আর মাত্র কিছুদিন আছে। তো সে উপলক্ষে আমরা অনেকগুলো ক্লাস নিচ্ছি, ফ্রি ক্লাস। তো এর মধ্যে আমাদের আজকে ম্যানেজমেন্ট এমসিকিউ সলভিং ক্লাস। তো ক্লাসটি শুরু করার আগে আমার ভয়েস ঠিকঠাকভাবে শোনা যাচ্ছে কিনা একটু এনশিওর করো। আর তোমাদের যে সকল বন্ধুরা এতদিন তোমাদের সাথে পেইড ব্যাচে ছিল তাদেরকে তো অবশ্যই মেনশন করবাই। পাশাপাশি তোমাদের যে সকল বন্ধুরা অ্যাডমিশন পরীক্ষা দিবে তাদেরকে একটু মেনশন করে দাও। আমরা ক্লাসটি শুরু করে দেবো এখনই। আরেকটা নিউজ জানিয়ে দেই, এখন থেকে 20 মিনিট বা 25 মিনিট পর আমরা এই ক্লাসটা আমরা আমাদের যে সিক্রেট গ্রুপটা আছে সবার জন্য উন্মুক্ত, সেই পেজে সেই গ্রুপে আমরা ইনশাল্লাহ ক্লাসটা নেব। সেই গ্রুপের লিঙ্কটা দিয়ে দেওয়া হবে, তোমরা জয়েন করে নিও। বেশিরভাগ প্রায় 3000 স্টুডেন্টের মতো জয়েন হয়ে গেছো, বাকিরা জয়েন হয়ে নিও ওই গ্রুপে। আমরা বাকি ক্লাসটা ওইদিকে নেব, পেজে আমরা 20 মিনিটের মতো ক্লাস নেব ইনশাল্লাহ। অনেকে সালাম দিচ্ছ, ওয়ালাইকুম আসসালাম। পেজে হবে? আচ্ছা, তাহলে পেজে ক্লাস হবে, এখন আবার ঘোষণা আসলো। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা ক্লাস শুরু করে দেই। অল ক্লিয়ার না? আচ্ছা, তাহলে আমরা শুরু করি। দেখো, প্রথমটা বলছে, আচ্ছা আজকে অনেক এমসিকিউ আছে আমাদের হাতে, সেগুলো সব সলভ করতে হবে। তো দেখো প্রথমে কি বলছে, কই চলে গেল। আচ্ছা, তাহলে দেখো প্রথমে বলা হয়েছে নিচের কোনটি ইআরজি এর পূর্ণরূপ। ইআরজি এর পূর্ণরূপ কি? প্রথমটা বলছে এক্সিস্টেন্স রিলেটেডনেস গ্রোথ, এক্সক্লুসিভ রিলেটেড গ্রোথ, এক্সটেনশন রিলেটেড গ্রোথ, আর একটা এক্সট্রা রিলেশন গ্রোথ। তাহলে কোনটা হবে একটু তোমরা অ্যান্সার করার ট্রাই করো। এর আগে বলে দেই, এটা তোমাদের মোটিভেশন, যে প্রেষণা অধ্যায় থেকে এই প্রশ্নটা আসছে। প্রেষণা অধ্যায়টা কিন্তু তোমাদের খুবই গুরুত্বপূর্ণ একটা অধ্যায়। এর মধ্যে আমরা অনেকগুলো প্রেষণা তত্ত্ব দেখছি, যেমন মাসলোর চাহিদা সোপান তত্ত্ব আমরা দেখছি, ফ্রেডরিক হার্জবার্গের দ্বি উপাদান তত্ত্ব দেখছি, ডগলাস ম্যাকগ্রেগরের এক্স তত্ত্ব, ওয়াই তত্ত্ব দেখছি। এমন অনেক ধরনের তত্ত্বের মধ্যে একটা ইআরজি তত্ত্ব। এই ইআরজির পূর্ণরূপ তোমরা কি দিচ্ছ? আচ্ছা হ্যাঁ, এটা এক্সিস্টেন্স রিলেটেডনেস গ্রোথ। এই ইআরজি তত্ত্বটা দিয়েছেন ক্লেটন এলডারফার। আচ্ছা, তারপর একটা যদি আমরা দেখি, বলছে যে মানুষ সম্পর্কে নেতিবাচক ধারণা পোষণ করা হয়েছে প্রেষণার কোন তত্ত্বে? মানুষ সম্পর্কে নেতিবাচক ধারণা পোষণ করা হয়েছে কোন প্রেষণা তত্ত্বে? তাহলে নেতিবাচক তথ্য আমরা দেখো, দিকে বলছে এক্স তত্ত্ব, ওয়াই তত্ত্ব, জেড তত্ত্ব, ইআরজি থিওরি। তো এখানে আমাদের ডগলাস ম্যাকগ্রেগরের দুইটা তত্ত্ব আছে, একটা এক্স তত্ত্ব এবং ওয়াই তত্ত্ব। এই এক্স তত্ত্ব এবং ওয়াই তত্ত্বের মধ্যে প্রথম এক্স তত্ত্বে বলা মানুষ কাজ করতে চায় না, তারা অলস প্রকৃতির হয়, তাদেরকে দিয়ে জোরপূর্বক ভয়ভীতি প্রদর্শন করে কাজ আদায় করতে হয়। তাহলে মানুষ কাজ করতে চায় না, এটা কোন তত্ত্বে বলছে? এক্স তত্ত্বে। এটা কোন তত্ত্বে বলছে? এক্স তত্ত্বে। তাহলে নেতিবাচক কথা এক্স তত্ত্বে বলা হয়েছে, আর ওয়াই তত্ত্বে সব পজিটিভ ইতিবাচক কথা বলছে। যে বলছে মানুষ কাজ করতে চায়, যদি তার কার্য পরিবেশ সুন্দর হয়, তাকে উত্তম মজুরি দেওয়া হয়, এই জিনিসগুলো পজিটিভ দিকগুলো বলা হয়েছে। তারপরে দেখো 3 নাম্বারটা বলছে ট্যারিফ কিসের সাথে সম্পর্কিত? ট্যারিফ কিসের সাথে সম্পর্কিত? তাহলে ট্যারিফ কিসের সাথে সম্পর্কিত? এটা আমদানি রপ্তানি বাণিজ্যে ট্যারিফটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। ট্যারিফ আমদানির সাথে জড়িত। তারপরে দেখো বলছে গ্যান্ট চার্ট কিসের কৌশল? তাহলে গ্যান্ট চার্ট আমরা যখন নিয়ন্ত্রণ করি, আমরা নিয়ন্ত্রণের অধ্যায়ের মধ্যে
নিয়ন্ত্রণের মধ্যে আমরা অনেক ধরনের নিয়ন্ত্রণ কৌশল পাই। এর মধ্যে একটা আছে হচ্ছে গ্যান্ট চার্ট, আর একটা হচ্ছে পার্ট, PERT। গ্যান্ট চার্ট এবং পার্ট, এই পার্ট আর গ্যান্ট চার্ট এই দুইটা হচ্ছে একই সাথে পরিকল্পনা এবং নিয়ন্ত্রণ সংগঠিত হয়ে থাকে। এই কারণে এটাকে পরিকল্পনা ও নিয়ন্ত্রণ কৌশল বলা হয়, পরিকল্পনা ও নিয়ন্ত্রণ কৌশল বলা হয়। ওকে, 4 হবে কি, ডি। তারপরে দেখেন বলছে ব্যাংকিংয়ে RTGS এর পূর্ণরূপ কি? ব্যাংকিংয়ে RTGS এর পূর্ণরূপ কি? RTGS এর পূর্ণরূপ কি বলছে? RTGS হচ্ছে রিয়েল টাইম গ্রস সেটেলমেন্ট, রিয়েল টাইম গ্রস সেটেলমেন্ট। যারা যারা দিচ্ছেন তাদেরটা তো হচ্ছে। ওকে, এগুলো হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তোমাদের ক্লাস শেষে এই পিডিএফটা, এই যে প্রশ্নের পিডিএফটা, এটা দিয়ে দেওয়া হবে ওই সিক্রেট গ্রুপে। যারা অনেকেই জয়েন হয়েছো, তোমরা বেশিরভাগ জয়েন হয়ে নিছো, তো ওই গ্রুপে দিয়ে দেওয়া হবে, তোমরা এটা দেখে নিও আর কি, সলভ করে নিও। এখন বলছে যে জেটিসন শব্দটি জড়িত কিসের সাথে? জেটিসন শব্দটি কিসের সাথে জড়িত? বলছে যে জীবন বীমার সাথে, অগ্নি বীমার সাথে, নৌ বীমার সাথে, শস্য বীমার সাথে। জেটিসন মানে হচ্ছে নিক্ষেপণ করা, নিক্ষেপণ। যদি প্রশ্ন আসে নিক্ষেপণ, যদি আসে নিক্ষেপণ অথবা জেটিসন, দুইটা শব্দ একই। এটা বলছে নৌ বীমার সাথে জড়িত, মানে হচ্ছে যখন জাহাজে করে অনেক মালামাল নিয়ে যাওয়া হয়, তখন হচ্ছে বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের কারণে জাহাজ থেকে মাল কিছু সমুদ্রে ফেলে দেওয়া হয়, যাতে জাহাজটা স্টেবলভাবে যাইতে পারে। এই কারণে এটা নৌবিমার সাথে জড়িত, নিক্ষেপণ নৌবিমার সাথে জড়িত। তারপরে দেখো, কোন সংস্থা মুদ্রানীতি প্রণয়ন করে? কোন সংস্থা মুদ্রানীতি প্রণয়ন করে? হ্যাঁ, এগুলা ফাইন্যান্সও আছে, যেমন বিমার যে অধ্যায়টা, ওই বিমার অধ্যায়ে এগুলা তোমরা পাইছো আর কি। 7 নাম্বারটা উত্তর করো, কিভাবে জয়েন হবা? তোমরা কমেন্ট, তোমরা পোস্টগুলো স্ক্রল করো, দেখবা যে গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, সেখানে জয়েন করে নিও ওই গ্রুপে। তারপর দেখো মুদ্রা, কোন সংস্থা মুদ্রানীতি প্রণয়ন করে? মুদ্রানীতি, দেখো যদি বলে মুদ্রানীতি অথবা মুদ্রার প্রচলন, অর্থের প্রচলন, মুদ্রা বাজার, এগুলো যদি বলে, এগুলো সব হচ্ছে সেন্ট্রাল ব্যাংক নিয়ন্ত্রণ করে। কে নিয়ন্ত্রণ করে? সেন্ট্রাল ব্যাংক। মুদ্রানীতি প্রণয়ন করে সেন্ট্রাল ব্যাংক। আর যদি বলে পুঁজি বাজার, তারপর মূলধন বাজার, পুঁজি, মূলধন, এগুলো সব নিয়ন্ত্রণ করে হচ্ছে BSEC, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন। BSEC, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন। তাহলে মুদ্রানীতি হচ্ছে প্রণয়ন করে কে? সেন্ট্রাল ব্যাংক। তারপরে দেখেন বলছে MBO এর পূর্ণরূপ কি? MBO এর পূর্ণরূপ কি? তাহলে এখানে অনেকগুলো আছে। MBO এর পূর্ণরূপ হচ্ছে ম্যানেজমেন্ট বাই অবজেক্টিভস, এটা দিচ্ছে হচ্ছে PF ড্রাকার। MBO এর পূর্ণরূপ হচ্ছে ম্যানেজমেন্ট বাই অবজেক্টিভস। কি আছে? ম্যানেজমেন্ট বাই অবজেক্টিভ। PF ড্রাকার এই তত্ত্বটা দিয়েছেন। এগুলো আসবে, বলবে যে রিটেনও আসতে পারে, MBO এর প্রবক্তাকে, বা MBO এর পূর্ণরূপ MCQতে আসতে পারে। রিমি আক্তার, হ্যাঁ আপনারা ফ্রি ক্লাস করতেছেন। তারপরে দেখেন ব্যবস্থাপনায় নিয়ন্ত্রণের সর্বশেষ ধাপ কোনটি? ব্যবস্থাপনায় নিয়ন্ত্রণের সর্বশেষ ধাপ কোনটি? আমরা জানি নিয়ন্ত্রণ হচ্ছে ধাপ হচ্ছে 5টি। নিয়ন্ত্রণের ধাপ কয়টি? 5টি। প্রথমে হচ্ছে আদর্শমান প্রতিষ্ঠা করা, তারপর হচ্ছে কার্যফল পরিমাপ করা, তারপর হচ্ছে আদর্শমানের সাথে কার্যফলের তুলনা করা, তারপরে হচ্ছে বিচ্যুতি নির্ণয়, তারপরে হচ্ছে সংশোধনমূলক, বিচ্যুতির কারণ নির্ণয়, সংশোধনমূলক ব্যবস্থা গ্রহণ করা। তাহলে চতুর্থ ধাপ হচ্ছে সংশোধনমূলক, পঞ্চম ধাপ হচ্ছে সংশোধনমূলক ব্যবস্থা গ্রহণ করা। তারপরে দেখেন বলছে যে পরিচালনা সংক্রান্ত নিয়ন্ত্রণের ক্ষেত্রে নিম্নের কোনটি গতানুগতিক কৌশল? পরিচালনা সংক্রান্ত নিয়ন্ত্রণের ক্ষেত্রে গতানুগতিক কৌশল কোনটি? বলছে যে ব্যক্তিগত পর্যবেক্ষণ, ব্রেক ইভেন পয়েন্ট, নাকি বাজেটীয় নিয়ন্ত্রণ, নাকি সবগুলো? তাহলে উত্তর দেন, আপনারা কি দিচ্ছেন? 10 নম্বরটা উত্তর দেন। 10 দিচ্ছেন বি, অনেকে দিচ্ছেন সি, অনেকে দিচ্ছেন ডি। আচ্ছা, এখানে সবগুলো কিন্তু নিয়ন্ত্রণ কৌশল, তবে হচ্ছে গতানুগতিক কৌশল হচ্ছে এখানে বাজেটীয় নিয়ন্ত্রণ ও গতানুগতিক, ব্যক্তিগত, ব্রেক ইভেন, সবগুলোই হচ্ছে গতানুগতিক কৌশল। তারপরে দেখেন ফ্র্যাঞ্চাইজিং কি? ফ্র্যাঞ্চাইজিং বিজনেসটা আসলে
কি এখানে বলছে যে একটি দেশের অভ্যন্তরীণ ব্যবসায়, নির্দিষ্ট ব্র্যান্ডের অধীনে ব্যবসায়, ব্যক্তিগত মালিকানাধীন ব্যবসায়, নাকি শুধুমাত্র সেবা খাতের ব্যবসায়। তাহলে আপনারা কি দিচ্ছেন? হ্যাঁ, এটা হচ্ছে নির্দিষ্ট ব্র্যান্ডের অধীনে, নির্দিষ্ট ব্র্যান্ডের অধীনে, যেমন হচ্ছে বাটা, লোটো, এগুলো হচ্ছে একটা সেন্ট্রাল কোম্পানির আন্ডারে হচ্ছে যেই ফ্র্যাঞ্চাইজিং বিজনেসগুলো করে থাকে। 11 হচ্ছে বি। তারপরে দেখেন 12 নম্বর হচ্ছে সমন্বয়ের পূর্ব শর্ত 9 কোনটি? সমন্বয়ের পূর্ব শর্ত 9 কোনটি? উত্তর করেন, দ্রুত উত্তর করেন। সমন্বয়ের পূর্ব শর্ত 9 কোনটি? এখানে বলছে যে উন্নত যোগাযোগ ও পূর্ব শর্ত, সময়ের যথার্থতা, যথাসময়ে কাজটা সম্পন্ন করা, সহজ সংগঠন, এটাও সমন্বয়ের পূর্ব শর্ত। যৌক্তিকতা হচ্ছে সমন্বয়ের পূর্ব শর্ত 9, সঠিক উত্তর হচ্ছে যৌক্তিকতা। তারপরটা দেখেন বলছে যে একটি ব্যবসায়ের শর্ট বিশ্লেষণে ও দ্বারা কি বোঝায়? শর্ট বিশ্লেষণে ও দ্বারা কি বোঝায়? শর্টের পূর্ণরূপ কি? শর্ট মানে হচ্ছে স্ট্রেংথ, উইকনেস, অপরচুনিটি, থ্রেট। স্ট্রেংথ, উইকনেস, অপরচুনিটি, থ্রেট। তাহলে ও দিয়ে আমরা কি পাইলাম? অপরচুনিটি। কোথায় আছে দেখেন? অপরচুনিটি হচ্ছে সি, অপরচুনিটি। ও দিয়ে হচ্ছে অপরচুনিটি, সুযোগকে বোঝায়। তাহলে 13 হচ্ছে সি। তারপরটা উত্তর করেন। পার্টের পূর্ণরূপ কি? পার্টের পূর্ণরূপ কি? পার্টের পূর্ণরূপ কি? উত্তর করেন। আচ্ছা, পার্টের পূর্ণরূপ হচ্ছে প্রোগ্রাম ইভ্যালুয়েশন অ্যান্ড রিভিউ টেকনিক। কোথায় আছে দেখেন? প্রোগ্রাম ইভ্যালুয়েশন। প্রথমটা বলছে পারফরমেন্স ইভ্যালুয়েশন অ্যান্ড রাইট টেকনিক, তারপর বলছে প্রজেক্ট ইভ্যালুয়েশন অ্যান্ড রাইট টেকনিক, প্রোগ্রাম ইভ্যালুয়েশন অ্যান্ড রেভিনিউ টেকনিক, তারপর হচ্ছে প্রফিট ইভ্যালুয়েশন অ্যান্ড রেভিনিউ টেকনিক, প্রোগ্রাম ইভ্যালুয়েশন অ্যান্ড রিফর্ম টেকনিক। তাহলে এখানে কোনোটাই নাই এখানে সঠিক উত্তর। আমরা জানি প্রোগ্রাম ইভ্যালুয়েশন অ্যান্ড রিভিউ টেকনিক। এখানে যদি রিভিউ থাকতো, আর EVI রিভিউ টেকনিক, যদি রিভিউটা থাকতো তাহলে এটা হয়ে যেত। তাহলে প্রোগ্রাম ইভ্যালুয়েশন অ্যান্ড রিভিউ টেকনিক, এটা হলো পার্টের পূর্ণরূপ। তাহলে সঠিক উত্তর যদি এমন না পান তাহলে আপনারা উত্তরটা কোনোটা উত্তর করার দরকার নেই, অটোমেটিক মার্ক পাবেন, কিন্তু কোনো ভুল উত্তর দেখানো যাবে না। তাহলে এখানে সঠিক উত্তর হচ্ছে নাই আপাতত, প্রোগ্রাম ইভ্যালুয়েশন অ্যান্ড রিভিউ টেকনিক। রিভিউ এখানে হচ্ছে রেভিনিউ জায়গাতে রিভিউ দিলে হয়ে যাবে। প্রোগ্রাম ইভ্যালুয়েশন এখানেও রিভিউ, এই দুইটা জায়গায় যদি রিভিউ থাকতো তাহলে হইতো। তারপরে দেখেন নিয়ন্ত্রণের ভিত্তি কি? নিয়ন্ত্রণের ভিত্তি কি বলছে? বাজেট, নেতৃত্ব, পরিকল্পনা, নির্দেশনা। তাহলে আমরা জানি ব্যবস্থাপনার যতগুলো কাজ আছে, ব্যবস্থাপনার সবগুলো কাজের ভিত্তি হচ্ছে পরিকল্পনা। পরিকল্পনার ভিত্তি হচ্ছে আগের বছরের নিয়ন্ত্রণের ভিত্তি, সমন্বয়ের ভিত্তি, সংগঠনের ভিত্তি, কর্মী সংস্থানের ভিত্তি, সবকিছুর ভিত্তি হচ্ছে পরিকল্পনা, আর পরিকল্পনার ভিত্তি হচ্ছে নিয়ন্ত্রণ। তারপর একটা দেখেন বলছে যে প্রেষণার সাথে কোনটির সম্পর্ক রয়েছে? প্রেষণা মানে কি? মোটিভেশন কখন দেয় মানুষ? যখন আপনি কাউকে দিয়ে কাজ আদায় করার চেষ্টা করবেন, তখন আপনি কি মোটিভেশন দিবেন, প্রেষণা দিবেন যাতে কাজটা ভালোভাবে করে। তাহলে সঠিক উত্তর কি হবে? উত্তরগুলো করেন। 16 নম্বর উত্তরটা কি? এতদিন পর এই কথার উত্তর পেলাম, কোন কথার? আচ্ছা, তারপরে দেখেন, হ্যাঁ, প্রেষণার সাথে সম্পর্ক হচ্ছে নির্দেশনা। কই আছে? পরিকল্পনা বলছে নিয়ন্ত্রণ, নেতৃত্ব বা নির্দেশনা, যেটাই থাকুক, নেতৃত্ব অথবা নির্দেশনার আমার মিল রয়েছে। তারপরে দেখেন নিম্নের কোনটি প্রেষিত আচরণের উৎস হিসেবে বিবেচিত হয়? প্রেষিত আচরণের উৎস হিসেবে বিবেচিত হয় কোনটি? তাহলে দেখেন কোনটি? এখানে বলছে অভাব, তাড়না, লক্ষ্য, চাহিদা। প্রেষণা অথবা প্রেষিত আচরণের ভিত্তি বলা হয় অভাবকে প্রেষিত আচরণের ভিত্তি বলা হয়। তারপরটা দেখেন বলছে যে দ্বি উপাদান তত্ত্বের রক্ষণাবেক্ষণমূলক উপাদান কোনটি? আমরা জানি ফ্রেডরিক হার্জবার্গ দ্বি উপাদান তত্ত্ব দিয়েছেন, এটা হচ্ছে প্রেষণার একটা তত্ত্ব। দ্বি উপাদান তত্ত্ব কে দিয়েছেন? ফ্রেডরিক হার্জবার্গের দ্বি উপাদান তত্ত্ব। তিনি দুইটা উপাদান বলছেন, একটা হচ্ছে রক্ষণাবেক্ষণ উপাদান, এটাকে বলা হয় হাইজিন উপাদানও বলা হয়, এটাকে হাইজিন উপাদানও বলা হয়। আর একটা হচ্ছে প্রেষণামূলক উপাদান, একটা হলো হাইজিন বা রক্ষণাবেক্ষণ, একটা হলো প্রেষণামূলক উপাদান। এখন দেখেন রক্ষণাবেক্ষণমূলক উপাদান বা হাইজিন উপাদান কিভাবে চিনব? যেগুলো হচ্ছে অনুপস্থিতি কর্মীদের মনে বা শ্রমিকদের মনে অসন্তোষের সৃষ্টি করে। যদি উপস্থিত থাকে তাহলে এত বেশি খুশি হয় না। যেমন ন্যায্য বেতন দিলে বেশি খুশি হয়, বললো যে 10,000 টাকার নিয়োগ দিল, 10,000 দিলে টাকা পাইছি, কিন্তু যদি কম দেয় অসন্তুষ্ট হবে। তার মানে যেগুলোর অনুপস্থিতি কর্মীকে অসন্তোষ সৃষ্টি করে সেগুলোকে বলা হয়
রক্ষণাবেক্ষণকারী উপাদান বা হাইজিন উপাদান। তারা কি চিন্তা করে? কার্য পরিবেশটা ভালো হবে, নিরাপত্তা থাকবে, ন্যায্য বেতন পাবে, এগুলো হচ্ছে রক্ষণাবেক্ষণকারী উপাদান। তাহলে সাফল্য, স্বীকৃতি, পুরস্কার এগুলো হচ্ছে প্রেরণামূলক উপাদান। কর্ম পরিবেশ হচ্ছে হাইজিন বা রক্ষণাবেক্ষণমূলক উপাদান। তারপরটা দেখেন, বলছে যে কোন নিয়ন্ত্রণ কৌশলের মাধ্যমে লাভ ক্ষতির শূন্যস্থান বের করা হয়? কোন নিয়ন্ত্রণ কৌশলের মাধ্যমে লাভ ক্ষতির শূন্যস্থান বের করা হয়? 20 নম্বরটা উত্তর করেন। হ্যাঁ, এখানে বলছে সমচ্ছেদ বিন্দু, পার্ট, পাই চার্ট, গ্যান্ট চার্ট। তাহলে আমরা জানি সমচ্ছেদ বিন্দুতে, যে বিন্দুতে লাভ আর ব্যয়, আয় ব্যয় সমান হয়, এটাকে বলা হয় ব্রেক ইভেন পয়েন্ট। যে বিন্দুতে আয় ব্যয় সমান হয় ব্রেক ইভেন পয়েন্ট বলা হয়। এই বিন্দুতে আয় এবং ব্যয় সমান হয়, তাহলে লাভ কত বেশি হবে, ক্ষতি কতটুকু হবে? এই পয়েন্টের কম যদি বিক্রি করে তাহলে লাভ হবে, বেশি যদি বিক্রি করে কম বিক্রি করলে ক্ষতি হবে, বেশি বিক্রি করলে লাভ হবে। তাহলে লাভ ক্ষতির শূন্যস্থানটা বের করা হয় হচ্ছে সমচ্ছেদ বিন্দু বা ব্রেক ইভেন পয়েন্টের মাধ্যমে। ভারসাম্য বিন্দু বলা হয় সমচ্ছেদ বিন্দু, ব্রেক ইভেন পয়েন্ট অথবা ভারসাম্য বিন্দু, যেটাই বলেন সেটাই রাইট। তারপরটা দেখেন, কোন নিয়ন্ত্রণ কৌশলের মাধ্যমে লাভ ক্ষতির, এটা তো সমচ্ছেদ বিন্দু। বলছে বেঞ্চমার্কিং ব্যবহৃত হয় কিসের ক্ষেত্রে? বেঞ্চমার্কিং কি? যে বাজারে যে কোম্পানিটা বা যে প্রোডাক্টটা নেতৃত্ব দেয় মানে হচ্ছে যেটা সবচেয়ে বেশি চলে আর কি, ওই পণ্যের আকার আকৃতি, গুণাগুণ, মান সবকিছু অন্য কোম্পানি যখন দেখে সেটা ফলো করার চেষ্টা করে, সেটাকে বলে বেঞ্চমার্কিং। তাহলে বেঞ্চমার্কিংটা কিসের ক্ষেত্রে ব্যবহৃত হয়? নিয়ন্ত্রণের ক্ষেত্রে সাধারণত ব্যবহৃত হয়ে থাকে। তারপর দেখেন, কোনটি নিয়ন্ত্রণের কৌশল নয়? কোনটি নিয়ন্ত্রণের কৌশল নয়? এখানে আমরা যখন নিয়ন্ত্রণ অধ্যায়ে পড়ব, নিয়ন্ত্রণের মধ্যে নিয়ন্ত্রণ কৌশল, অনেকগুলো কৌশল দেখছিলাম আমরা। সেখানে আমরা পার্ট দেখছি, শর্ট অ্যানালাইসিস, গ্যান্ট চার্ট, এগুলো হচ্ছে নিয়ন্ত্রণ কৌশল। তাহলে স্ট্যান্ডার্ড কস্টিং নামে কোনো কিছু পাই নাই, এটা হচ্ছে কৌশল নয়। তাহলে স্ট্যান্ডার্ড কস্টিং। তারপরটা দেখেন, বলছে কোনটি অনার্থিক প্রেষণা নয়? অনার্থিক প্রেষণা নয় মানে আর্থিক প্রেষণা কোনটি? তাহলে এটা উত্তর করেন। 23 নম্বরটা উত্তর করেন। মাশাআল্লাহ, অনেকেই জয়েন হয়েছেন, অনেকে উত্তর করতেছেন। কেমন করে ওরা তো টক এটা কিন্তু কখনো করে না লাফায় আমার এখানে তো ঠিক আছে। ও হ্যাঁ হ্যাঁ, মাঝে মাঝে লাফাইতেছে ওরা। আচ্ছা তাহলে দেখো কোনটি, ঠিক আছে। আচ্ছা দেখো, বলছে নিচের কোনটি অনার্থিক প্রেষণা নয়? তার মানে আর্থিক প্রেষণা। চাকরির নিরাপত্তা, কাজের মূল্যায়ন, সামাজিক মর্যাদা, এগুলো হচ্ছে অনার্থিক প্রেষণা। আর পদোন্নতি পাইলে কি হয়? বেতন বাড়ে, সুবিধা বাড়ে, এগুলো হচ্ছে আর্থিক প্রেষণা। তারপর এটা দেখেন, বলছে নিচের কোনটি এক্স তত্ত্ব ওয়াই তত্ত্ব, নিচের কে এক্স তত্ত্ব ওয়াই তত্ত্বের প্রবক্তা বা প্রবর্তন করেন? এক্স তত্ত্ব এবং ওয়াই তত্ত্ব, এক্স তত্ত্ব এবং ওয়াই তত্ত্ব প্রবর্তন করেন কে? আব্রাহাম মাসলো, ডগলাস ম্যাকগ্রেগর, উইলিয়াম GOC আর JW নিউস্টর্ম। তাহলে কে? ডগলাস ম্যাকগ্রেগর, ডগলাস ম্যাকগ্রেগরের এক্স তত্ত্ব, ওয়াই তত্ত্ব। তারপরে দেখেন, নেতৃত্বের বৈশিষ্ট্য নয় কোনটি? নেতৃত্বের বৈশিষ্ট্য নয় কোনটি? বলছে যে আদেশদান প্রক্রিয়া, আন্তঃব্যক্তিক প্রক্রিয়া, অবিরাম প্রক্রিয়া নাকি দলগত প্রক্রিয়া? তাহলে উত্তর করেন, 25 নম্বর উত্তর করেন। আচ্ছা তারপর বলছে নেতৃত্ব, কোনটি নেতৃত্বের বৈশিষ্ট্য? এটা হচ্ছে আদেশদান প্রক্রিয়া হয়, অবিরাম প্রক্রিয়া, এটা দলগত প্রক্রিয়া, এটা নয়। তারপর দেখো,
একজন ব্যবস্থাপক যে সংখ্যক অধস্তনদের তদারকি করেন, একজন ব্যবস্থাপক যে সংখ্যক অধস্তনদের তদারকি করেন তাকে কি বলা হয়? কর্মক্ষেত্রের অবাধ্যতা সৃষ্টি, সিদ্ধান্ত বাস্তবায়নে বিলম্ব, স্বেচ্ছাচারিতা হ্রাস, গোপন তথ্যের কি? বলছে যে একজন ব্যবস্থাপক যে সংখ্যক অধস্তনদের তদারকি করেন তাকে কি বলা হয়? কর্মক্ষেত্রের অবাধ্যতা সৃষ্টি, সিদ্ধান্ত বাস্তবায়নে বিকল্প, স্বেচ্ছাচারিতা হ্রাস নাকি এটা হচ্ছে যে সংখ্যক, এখানে অপশনগুলো উল্টাপাল্টা আসছে। এখানে হচ্ছে যে সংখ্যক অধস্তনদের তদারকি করেন তাকে বলা হয় ব্যবস্থাপনা পরিসর। আবার এটাকে বলা হয় নিয়ন্ত্রণের পরিসর, বলা হয় নিয়ন্ত্রণের পরিসর। এটাকে তদারকের পরিসর বলা হয়, তদারকের পরিসরও বলা হয়। তাহলে এখানে মানে প্রশ্নগুলো অন্যরকম। তাহলে এই তিনটা, এটা আপনাদের রিটেনও আসতে পারে। তাহলে ব্যবস্থাপনা পরিসর, নিয়ন্ত্রণের পরিসর, তদারকের পরিসর, এগুলো সব এক কথা। তারপরে দেখেন বলছে মার্টিন ইভেন্টস অ্যান্ড রবার্ট হাউস কোন ধরনের আচরণটির উল্লেখ রয়েছে? রবার্ট হাউস কোন ধরনের আচরণটির উল্লেখ করেছেন? বলছে মোহনীয়, নির্দেশনামূলক, লাগামহীন নাকি রূপান্তরমূলক। এটা হচ্ছে নির্দেশনামূলক আচরণের কথাগুলো বলেছেন। পরামর্শমূলক নির্দেশনার অসুবিধা কোনটি? বলছে যে ঊর্ধ্বতনের কর্তৃত্ব হ্রাস, সহযোগিতার সম্পর্ক হ্রাস। তারপরে বলছে যে সিদ্ধান্ত গ্রহণে বিলম্ব, অধস্তনদের বিরূপ মনোভাব। তাহলে এটা কি হবে? বলছে যে পরামর্শমূলক নির্দেশনা মানে যখন বস এবং তার সাবঅর্ডিনেট একসাথে যখন সিদ্ধান্ত নেয় তখন হচ্ছে সময় বেশি লাগে, তার মানে সিদ্ধান্ত গ্রহণে বিলম্ব, দেরি হয়। তারপরটা দেখেন বলছে নির্দেশনাকে প্রশাসনের প্রাণ বলেছেন। নির্দেশনাকে প্রশাসনের প্রাণ বলেছেন। এটা কে বলছেন? বলছে যে প্রশ্ন আসছে মার্শাল ই ডিমক, নিউম্যান, কেথ ডেভিস, আর একটা বলছে এফ.ডব্লিউ. টেলর। তাহলে নির্দেশনাকে প্রশাসনের প্রাণ, এগুলো হচ্ছে আমরা লাস্ট ক্লাসে আমরা যখন সাজেশন ক্লাসটা নেওয়া হয়েছিল সেখানে সবগুলো আমরা আলোচনা করছিলাম। তাহলে বলেন। একটু জুম করি ক্লাস নিয়ে তারপর পরেরটা যাই। হ্যাঁ, জুম করি। আচ্ছা। আচ্ছা, 30 নাম্বারটা উত্তর করেন। আচ্ছা, এটা কি দেখা যাচ্ছে না? জুম করতে হবে। ওকে, এবার দেখা যাচ্ছে কিনা একটু জানান। আচ্ছা, বলছে নির্দেশনাকে প্রশাসনের প্রাণ হিসেবে উল্লেখ করেছেন কে? মার্শাল ই ডিমক। বলছে যে দ্বি উপাদান তত্ত্বের রক্ষণাবেক্ষণকারী উপাদান কোনটি? রক্ষণাবেক্ষণকারী আমরা একটু আগে দেখলাম যে হাইজিন উপাদানগুলো কি কি? সাফল্য, স্বীকৃতি, কার্য পরিবেশ। তাহলে পুরস্কারে তিনটা হচ্ছে আমাদের প্রশাসনমূলক উপাদান, আর কার্য পরিবেশ হচ্ছে আমাদের রক্ষণাবেক্ষণকারী উপাদান। তারপরে দেখো বলছে হার্জবার্গের মতে কর্মীদের তুষ্টিকরণ উপাদান কোনটি? তুষ্টিকরণ মানে হচ্ছে সন্তুষ্ট মানে হচ্ছে প্রেষণামূলক উপাদান কোনগুলো? দ্বি উপাদান, একটা হচ্ছে রক্ষণাবেক্ষণ বা হাইজিন উপাদান, একটা হলো প্রেষণামূলক উপাদান। তাহলে কোনগুলো? দায়িত্ব, কার্য পরিবেশ, তত্ত্বাবধান নাকি পদমর্যাদা? দায়িত্ব, কার্য পরিবেশ, তত্ত্বাবধান এগুলো হচ্ছে সব আমাদের রক্ষণাবেক্ষণকারী উপাদান। একটা হচ্ছে পদমর্যাদা হচ্ছে আমাদের প্রেষণামূলক উপাদান। প্রেষণার ইআরজি তত্ত্বের উদ্ভাবক কে? ইআরজি আমরা একটু আগে বলছিলাম, ইআরজি তত্ত্বের উদ্ভাবক হচ্ছে ক্লেটন এলডারফার হচ্ছে ইআরজি তত্ত্বের উদ্ভাবক। তারপরে দেখেন বলছে ইকুইটি তত্ত্বের প্রবক্তা কে? বলছে যে ইকুইটি তত্ত্বের প্রবক্তা কে? তাহলে এটার উত্তর করেন। বলছে যে স্টেসি অ্যাডামস নাকি হেনরি লরেন্স গ্যান্ট, বলছে যে হ্যারিংটন এমারসন, আর একটা বলছে ডগলাস ম্যাকগ্রেগর। তাহলে ইকুইটি বা সমতা, এটাকে বলা হয় সমতা। যদি বাংলা বলে সমতা তত্ত্বের জনক বা ইকুইটি তত্ত্বের জনক হচ্ছে যে স্টেসি অ্যাডামসটা মাথায় রাখবেন, অ্যাডামস। তাহলে যে স্টেসি অ্যাডামস হচ্ছে আমাদের ইকুইটি তত্ত্ব বা সমতা তত্ত্বের জনক। আরেকটা আছে বলছে দ্বি উপাদান
দ্বিমুখী যোগাযোগের সাথে একমুখী যোগাযোগ, দ্বিমুখী যোগাযোগের সাথে একমুখী যোগাযোগের পার্থক্য নির্দেশক কোনটি? একমুখী যোগাযোগ হচ্ছে যখন আমরা কোনো কিছু রিপ্লাই করতে পারি না, উত্তর দিতে পারি না, এটা হচ্ছে একমুখী যোগাযোগ, প্রশ্ন করার সুযোগ থাকে না। আর দ্বিমুখী হচ্ছে আপনি প্রশ্ন করতে পারবেন, পাল্টা উত্তর দিতে পারবেন, এগুলোকে বলে দ্বিমুখী যোগাযোগ। তাহলে এই যে রিপ্লাই করার যে একটা সুযোগ আছে দ্বিমুখীতে, সেটা একমুখীতে নাই। রিপ্লাইয়ের হচ্ছে ফলাবর্তন, ফলাবর্তন। তাহলে ফলাবর্তন হচ্ছে একমুখী এবং দ্বিমুখী যোগাযোগের পার্থক্য নির্দেশ করে। তারপরটা দেখেন, বলছে যে কোন ধরনের যোগাযোগ বেশি নমনীয়? কোন ধরনের যোগাযোগটা বেশি নমনীয়? মৌখিক যোগাযোগ হচ্ছে বেশি নমনীয়, মৌখিক যোগাযোগ হচ্ছে বেশি নমনীয়। তারপর একটা উত্তর করেন, বলছে যে মাসলোর চাহিদা সোপান তত্ত্বের সর্বোচ্চ স্তর হলো, সর্বোচ্চ স্তর কোনটি? আচ্ছা, উত্তর করেন। বলছে মাসলোর চাহিদা সোপান তত্ত্বের সর্বোচ্চ স্তর কোনটি? আমরা দেখছি মাসলোর চাহিদা সোপান তত্ত্বে, আব্রাহাম মাসলোর চাহিদা সোপান তত্ত্বের হচ্ছে সোপান কয়টি? 5টি। সোপান হচ্ছে কয়টি? 5টি। 1 2 3 4 5টি। প্রথম যেটা, এটা হচ্ছে জৈবিক চাহিদা, তারপর হচ্ছে নিরাপত্তার চাহিদা, তারপর হচ্ছে সামাজিক চাহিদা, আত্মতৃপ্তি, আত্মপ্রতিষ্ঠা। সর্বোচ্চ হচ্ছে আত্মপ্রতিষ্ঠা, আত্মপ্রতিষ্ঠা চাহিদা। সর্বোচ্চ চাহিদা হচ্ছে আত্মপ্রতিষ্ঠার চাহিদা। বলছে যে হার্জবার্গের দ্বি উপাদান তত্ত্ব অনুযায়ী নিচের কোনটি হাইজিন উপাদান? নিচের কোনটি হাইজিন? হাইজিনের এক নাম হচ্ছে রক্ষণাবেক্ষণকারী উপাদান। বলছে অর্জন, স্বীকৃতি, নিরাপত্তা, দায়িত্ব। তাহলে অর্জন, স্বীকৃতি, নিরাপত্তা, দায়িত্ব। এখানে হচ্ছে নিরাপত্তা, যে নিরাপত্তা, এই নিরাপত্তা হচ্ছে আমাদের কাজের নিরাপত্তা, এটা সাধারণত মানুষ এক্সপেক্ট করে থাকে। এটা হচ্ছে আমাদের হাইজিন বা রক্ষণাবেক্ষণকারী উপাদান। তারপর দেখেন মাসলোর চাহিদা তত্ত্ব অনুসারে স্বীকৃতি কোন ধরনের চাহিদা? স্বীকৃতি কোন ধরনের চাহিদা? মাসলোর চাহিদা সোপান তত্ত্ব হচ্ছে সোপান কয়টি? 5টি। তাহলে প্রথম হচ্ছে আমার জৈবিক চাহিদা, মানে খাদ্য, বস্ত্র, বাসস্থান, এগুলো। তারপর হচ্ছে নিরাপত্তা, একটা থাকার জায়গা, নিরাপত্তা। তারপরে হচ্ছে থাকার জায়গা বলো, কার্যক্ষেত্রে নিরাপত্তা দেওয়া, এগুলো হচ্ছে নিরাপত্তার চাহিদা। তারপরে তৃতীয় হচ্ছে সামাজিক চাহিদা, কাজের ক্ষেত্রে বন্ধুত্ব, ভালোবাসা, বিবাহ শাদী, এগুলো সব হচ্ছে আমাদের সামাজিক চাহিদা। তারপর হচ্ছে আত্মতৃপ্তি, আত্মতৃপ্তি, কিছু কাজ করবে, ভালো কাজ করবে, প্রশংসা পাবে মানুষের, কিছু কাজের স্বীকৃতি পাবে। তাহলে স্বীকৃতি চাহিদাকে বলা হয় আত্মতৃপ্তির চাহিদা অথবা অহম চাহিদা। এটার আরেক নাম হচ্ছে অহম বা আত্মতৃপ্তির চাহিদা। তারপর দেখেন, বলছে যে কোন ধরনের নেতৃত্বে নেতা অনুসারীদের কাছ থেকে তথ্য আহ্বান করে? নেতা অনুসারীদের কাছ থেকে তথ্য আহ্বান করে। স্বৈরতান্ত্রিক, পিতৃসুলভ, আমলাতান্ত্রিক নাকি অংশগ্রহণমূলক নেতৃত্ব? অংশগ্রহণমূলক নেতৃত্ব। আরেক নাম হচ্ছে গণতান্ত্রিক নেতৃত্ব। গণতান্ত্রিক, গণতান্ত্রিক নেতৃত্ব, অংশগ্রহণমূলক গণতান্ত্রিক নেতৃত্বে নেতা অনুসারীদের কাছ থেকে তথ্য আহ্বান করে। তারপরে দেখেন, যে নেতা কর্মীদেরকে স্বাধীনভাবে কাজ করতে দেয়, যে নেতা কর্মীদেরকে স্বাধীনভাবে কাজ করতে দেয়, বলছেন যে নেতা কর্মীদেরকে স্বাধীনভাবে কাজ করতে দেয়, কর্মীদের কাজে কোনরূপ কর্তৃত্ব আরোপ করে না, তাকে কি বলা হয়? অংশগ্রহণমূলক নেতা, গণতান্ত্রিক নেতা, স্বৈরাচারী নাকি লাগামহীন নেতা? সেটা কি বলা হয়? লাগামহীন নেতা। প্রেষণার ব্যবস্থাপনা প্রক্রিয়ায় কোন প্রধান কাজের আওতাধীন? প্রেষণা, প্রেষণা মানে মোটিভেশন। মোটিভেশন কখন দিবেন? যখন কাউকে দিয়ে আপনি কাজ করিয়ে নিতে পারবেন। তো কাজ করিয়ে নেওয়া কি নির্দেশনা বা নেতৃত্ব? তাহলে এটা হচ্ছে নেতৃত্ব দানের সাথে সম্পর্কিত, নেতৃত্ব দানের সাথে প্রেষণার কাজটা সম্পর্কিত। তারপর দেখেন, কোনটি আর্থিক প্রেষণার উপাদান? আর্থিক প্রেষণার পদ্ধতি, আর্থিক প্রেষণার পদ্ধতি কোনটি? তাহলে 42 নম্বরটা উত্তর করেন। আমাদের প্রেষণা দুই ধরনের হয়ে থাকে, একটা হচ্ছে আর্থিক প্রেষণা আর একটা হচ্ছে অনার্থিক প্রেষণা। এই প্রশ্নগুলো আপনাদের আসার সম্ভাবনা সবচেয়ে বেশি, যেগুলো আসতে পারে সেগুলো নিয়ে হচ্ছে আমরা আজকে আলোচনা করতেছি। আচ্ছা, তাহলে 42 কি দিচ্ছেন? 42 বলছে যে আর্থিক প্রেষণা দানের পদ্ধতি কোনটি? রেশন সুবিধা, শিক্ষার সুবিধা, প্রশিক্ষণের সুবিধা, শ্রমিক সঙ্গ করার সুবিধা। আর্থিক প্রেষণা দানের পদ্ধতি রেশন সুবিধা, শিক্ষার সুযোগ, প্রশিক্ষণের সুবিধা। তাহলে যখন শ্রমিক সঙ্গ করার সুবিধা, শিক্ষার সুযোগ,
নাকি প্রশিক্ষণের সুবিধা? এটা হচ্ছে রেশন সুবিধা। এখানে রেশনের মাধ্যমে আমরা কি পাই? কিছু অর্থনৈতিক সুযোগ সুবিধা পেয়ে থাকি। তারপরে দেখেন এদিকে বলছে যে হার্জবার্গের দ্বি উপাদান তত্ত্ব অনুযায়ী নিচের কোনটি প্রেষণা দানকারী উপাদান? নিচের কোনটি প্রেষণা দানকারী উপাদান? বলছে দায়িত্ব, বেতন, কার্যপরিবেশ, পদমর্যাদা, নিরাপত্তা। দায়িত্ব, বেতন, কার্যপরিবেশ, নিরাপত্তা। তাহলে বেতন, ন্যায্য বেতন, কার্যপরিবেশ, দায়িত্ব, নিরাপত্তা এগুলো হচ্ছে আমাদের রক্ষণাবেক্ষণকারী উপাদান। কিন্তু পদমর্যাদা এটা হচ্ছে আমাদের পদোন্নতি, পদমর্যাদা এগুলো হচ্ছে আমাদের প্রেষণা দানকারী উপাদান। প্রেষণা দানকারী উপাদান। তারপর এটা দেখেন বলছে যে 10 বছরের মধ্যে বিনিয়োগকারীদের মুনাফার হার 20% উন্নতিকরণ। এটি কোন ধরনের লক্ষ্য? 10 বছরের মধ্যে, 10 বছর এটা কি দীর্ঘমেয়াদী না? হ্যাঁ, বিনিয়োগকারীদের মধ্যে মুনাফার হার 20% উন্নতিকরণ। তাহলে মুনাফার হার বৃদ্ধি এত পার্সেন্ট, অথবা যদি বলে বিক্রয় বৃদ্ধি, এগুলো সব হচ্ছে লক্ষ্য। এগুলো কিসের উপাদান? এগুলো হচ্ছে লক্ষ্য। তারপরে দেখেন এটা 10 বছর বলছে, তার মানে 10 বছর যদি দীর্ঘমেয়াদী কোনো প্রতিযোগিতায় টিকে থাকার জন্য যে কৌশল গ্রহণ করা হয় সেটাকে বলা হয় কৌশলগত লক্ষ্য। কৌশলগত লক্ষ্য বা স্ট্র্যাটেজিক লক্ষ্য। স্ট্র্যাটেজিক লক্ষ্য। তাহলে সঠিক উত্তর কি? স্ট্র্যাটেজিক লক্ষ্য। তারপরে দেখেন তারপরটা বলছে ব্যবস্থাপনার কোন কাজের সাথে মনস্তাত্ত্বিক বিষয় গভীরভাবে জড়িত? মনস্তাত্ত্বিক মানে হচ্ছে মাথা মন খাটিয়ে ভালোভাবে সিদ্ধান্ত নিতে হয়। তাহলে সঠিক উত্তর কি? বলছে ব্যবস্থাপনা কোন কাজের সাথে মনস্তাত্ত্বিক বিষয় গভীরভাবে জড়িত। এখানে নাম্বার টাম্বার দেওয়া নাই, আপনারা হচ্ছে কাইন্ডলি টাইপিং করে উত্তরটা দিতে পারেন। আচ্ছা, এটা বলে যে মনস্তাত্ত্বিক বিষয়ে সবচেয়ে বেশি প্রয়োজন হচ্ছে পরিকল্পনা করতে। পরিকল্পনার কাজে মনস্তাত্ত্বিক বিষয় সবচেয়ে বেশি প্রয়োজন। বলছে নিচের কোনটি অফ দ্য জব প্রশিক্ষণ নয়? অফ দ্য জব আমাদের প্রশিক্ষণ পদ্ধতি হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে কাজের মাধ্যমে প্রশিক্ষণ আর একটা হচ্ছে কাজের বাইরে প্রশিক্ষণ। একটা হচ্ছে কাজের অফ দ্য জব জব আর গেল অন দ্য জব। অফ দ্য জব প্রশিক্ষণ নয় হচ্ছে কাজের বাইরে প্রশিক্ষণ নয় কোনটি? হচ্ছে সেমিনার, ডিপ্লোমা, কনফারেন্স, ইন্টার্নশিপ। তাহলে প্রথম তিনটা হচ্ছে কাজের মধ্যে প্রশিক্ষণ, আর ইন্টার্নশিপ হচ্ছে কাজ করার মাধ্যমে প্রশিক্ষণ দিয়ে থাকে। এটা হচ্ছে অফ দ্য জব প্রশিক্ষণ নয়। তাহলে দেখেন নিচের কোনটি কাজের মাধ্যমে প্রশিক্ষণ নয়? কাজের মাধ্যমে প্রশিক্ষণ নয়, তার মানে কাজের বাইরে প্রশিক্ষণ কোনটি? পদ পরিবর্তন, এটা কাজের মাধ্যমে। কোচিং, প্রবেশনা পদ্ধতি এগুলো হচ্ছে কাজের মাধ্যমে প্রশিক্ষণ। তাহলে সঠিক উত্তর হচ্ছে সেমিনার, সভা, সেমিনার এগুলো হচ্ছে কাজের বাহিরে প্রশিক্ষণ। তাহলে কাজের মধ্যে প্রশিক্ষণ নয় কোনটি বলছে? তাহলে এটা হচ্ছে সেমিনার। তারপর একটা দেখেন সংগঠন বলতে কি বোঝায়? সম্পর্ক বলতে কি বোঝায়? বলছে যে সম্পর্কের গুচ্ছ, কর্মীদের গুচ্ছ, কাজের গুচ্ছ না। আবার কি ক্লাস দিব? আরেক মোবাইল দিই। ওইটা কই? ওই মোবাইলটা বলে দিয়ে ফেলছি। লাফায় কেন? হ্যাঁ, কোন জায়গায় আছে? এরকম তো কখনো লাফায় না। মোবাইলের সমস্যা। এটা কি মোবাইল? না, মোবাইলের সমস্যা নেই তো। আচ্ছা, তুমি একটু ক্লাসটা নামে দেখি। এবার লাফাই সেটা দেখো। এবার লাফাইলে ক্লাস কাটে আবার ক্লাস দিন, নাহলে ক্লাস কাটলে আবার পুরো ইন্টারাকশন শুরু যাবে। দেখো দেখো কখন তো লাফায় এই মোবাইলটা দেওয়া উচিত ছিল। আচ্ছা, করতে যাও। আচ্ছা, সংগঠন মানে কি? কাজের গুচ্ছ। এগুলো হচ্ছে সম্পর্কের গুচ্ছ। সংগঠনকে বলতে সম্পর্কের গুচ্ছ বলা হয়। সম্পর্কের ঊর্ধ্বতন অধস্তনদের সাথে কি সম্পর্ক? প্রতিটা ব্যক্তি, বিভাগ, উপবিভাগের মধ্যে সম্পর্ক সৃষ্টি করা সম্পর্কের গুচ্ছ বলা হয়। তাহলে এটা কি হবে? সম্পর্কের গুচ্ছ। সম্পর্কের গুচ্ছ, কাজের না, সম্পর্কের গুচ্ছ। তারপর দেখেন নিচের কোনটি কর্মী সংগ্রহের অভ্যন্তরীণ উৎস নয়? আমরা জানি কর্মী সংগ্রহের অভ্যন্তরীণ উৎস দুই ধরনের, একটা হলো অভ্যন্তরীণ আর একটা হচ্ছে বাহ্যিক উৎস। অভ্যন্তরীণ এবং বাহ্যিক উৎস। তাহলে অভ্যন্তরীণ উৎস কি কি? এখানে বলছে পদোন্নতি, বিজ্ঞাপন, নিয়োজিত কর্মীর সুপারিশ, শ্রমিক কর্মীর সুপারিশ। অভ্যন্তরীণ উৎস নয়। পদোন্নতি হচ্ছে অভ্যন্তরীণ উৎস, নিয়োজিত ব্যক্তির সুপারিশ, শ্রমিক সংঘের সুপারিশ এগুলো হচ্ছে অভ্যন্তরীণ উৎস। বিজ্ঞাপন হচ্ছে বাহ্যিক উৎস। বিজ্ঞাপন হচ্ছে বাহ্যিক উৎস। তারপরে দেখেন বলছে সংগঠন কাঠামো ব্যবস্থাপনার কি নির্দেশ করে? সংগঠন কাঠামো ব্যবস্থাপনার কি নির্দেশ করে? এখানে বলছে নিয়ন্ত্রণ পদ্ধতি, পারস্পরিক সম্পর্ক ও সমন্বয়। তারপরে বলছে মানবিক গুণাবলী, সিদ্ধান্ত গ্রহণ। সংগঠন কাঠামো এটা কি? আমরা বলছিলাম সম্পর্কের গুচ্ছ। কি করানোর ক্ষেত্রে কালোটা না আনি করা হতো, তাহলে লাফে যাবে। এখন থেকে কালোটা না আনি করাই। হ্যাঁ,
কালোটার কারণে। সম্ভবত কালোটার কারণে লাফায়। ঠিক আছে, ওকে। তারপরে দেখো এখানে কি বলছে, সংগঠন কাঠামো ব্যবস্থাপনার কি নির্দেশ করে? এটা হচ্ছে আমাদের পারস্পরিক সম্পর্ক এবং সমন্বয় নির্দেশ করে, পারস্পরিক সম্পর্ক এবং সমন্বয় নির্দেশ করে। তারপরটা দেখেন, তারপরটায় কি বলছে, বলছে যে কর্মী নির্বাচনে কর্মীর ঝুঁক প্রবণতা পরীক্ষার মাধ্যমে নির্ণয় করা হয়। যে পরীক্ষার মাধ্যমে ঝুঁক প্রবণতা নির্ণয় করা হয় তাকে কি বলা হয়? বলছে যে অ্যাপটিটিউড টেস্ট, এফিসিয়েন্সি টেস্ট, ইন্টেলিজেন্স টেস্ট নাকি পার্সোনালিটি টেস্ট। তাহলে এই টেস্টকে কি বলা হয় বলেন, প্রশ্নের উত্তর দেন। একজন দিচ্ছেন হ্যাঁ অ্যাপটিটিউড টেস্ট, এটাকে বলা হয় ঝুঁক প্রবণতা। ঝুঁক মানে হচ্ছে কোন কাজের প্রতি কর্মীর আগ্রহ বেশি, সেই জিনিসটা জানার জন্য অ্যাপটিটিউড টেস্ট করা হয়ে থাকে। তারপরে দেখো হথর্ন স্টাডিজ, এটি এর প্রবর্তক কে? এর প্রবর্তক কে? এটা বলেন কে? এটা আসতে পারে, এটা খুবই গুরুত্বপূর্ণ, এটা আসতে পারে হথর্ন স্টাডিজ। অনেকে এটা হচ্ছে কে, কি দিয়েছেন ডি, হ্যাঁ জর্জ এল্টন মেও। এল্টন মেও যে হৌথ্রন স্টাডিজ, হৌথ্রন এটা থ্রো হবে, হৌথ্রন স্টাডিজের জনক হচ্ছে এল্টন মেও। তারপর দেখেন কর্মী সংগ্রহ প্রক্রিয়ার শেষ কাজ কোনটি? কর্মী সংগ্রহ প্রক্রিয়ার সর্বশেষ কাজ কোনটি? কর্মী সংগ্রহ প্রক্রিয়ার প্রথম কাজ হচ্ছে বিভাগীয় রিকুইজিশন সংগ্রহ করা, দ্বিতীয় কাজ হচ্ছে উৎস নির্ধারণ করা, তৃতীয় কাজ হচ্ছে বিজ্ঞপ্তি প্রদান করা। তাহলে কোথায় আছে? উৎস নির্ধারণ এটা হলো প্রথম কাজ এগুলা, তারপরে বিজ্ঞপ্তির প্রদান হচ্ছে সর্বশেষ কাজ, তৃতীয় কাজ। কাজ হচ্ছে কয়টি? 3টি। তারপরে দেখেন বলছে যে নিচের কোন স্তরটি নীতি নির্ধারণের কাজ করে থাকে? নিচের কোন স্তরটি নীতি নির্ধারণের কাজ করে থাকে? তাহলে ব্যবস্থাপনার স্তর আমরা দেখছিলাম 3টা, এর মধ্যে নীতি নির্ধারণ করে কোনটি? ওয়ার্কফোর্স, ম্যানেজমেন্ট, অর্গানাইজেশন নাকি অ্যাডমিনিস্ট্রেশন? তাহলে আমরা 3টা স্তর দেখছিলাম, একটা হচ্ছে উচ্চ, মধ্য এবং নিম্ন স্তর। উচ্চ স্তর, মধ্য স্তর এবং নিম্ন স্তর। উচ্চ স্তরকে কি বলা হয়? প্রশাসন বলা হয়, অ্যাডমিনিস্ট্রেশন। অ্যাডমিনিস্ট্রেশনের কাজ হচ্ছে দীর্ঘমেয়াদী পরিকল্পনা করা, নীতি নির্ধারণ করা, এগুলো হচ্ছে প্রশাসনের কাজ। তারপর একটা দেখেন বলছে যে ক্ষমতা প্রয়োগের ধরন বিচারে নেতৃত্ব কোনটি? ক্ষমতা পাওয়ার দেখানোর ক্ষেত্রে কোনটা? কারণ হচ্ছে কর্মকেন্দ্রিক, লাগামহীন নেতৃত্ব, সংগঠিত নেতৃত্ব নাকি আনুষ্ঠানিক নেতৃত্ব? ক্ষমতা প্রয়োগের ভিত্তিতে আমরা নেতৃত্ব 4 প্রকার বলছিলাম। এক হচ্ছে স্বৈরতান্ত্রিক নেতৃত্ব, 2 হচ্ছে গণতান্ত্রিক নেতৃত্ব, 3 হচ্ছে পিতৃসুলভ নেতৃত্ব, আর একটা হচ্ছে লাগামহীন নেতৃত্ব। লাগামহীন নেতৃত্ব, তাহলে সঠিক উত্তর কি? লাগামহীন নেতৃত্ব, লাগামহীন নেতৃত্ব। তারপর একটা দেখেন বলছে যে উত্তম নির্দেশনার বৈশিষ্ট্য অন্তর্ভুক্ত নয়। উত্তম নির্দেশনা বৈশিষ্ট্যের অন্তর্ভুক্ত নয় কোনটি? তাহলে উত্তম নির্দেশনা কি হয়? যৌক্তিক, স্পষ্ট, পূর্ণাঙ্গ, নিরপেক্ষ। তাহলে সঠিক উত্তর কি হবে? উত্তর করেন। এখন দিয়েছেন ডি, নিরপেক্ষতা। হ্যাঁ, উত্তম নির্দেশনা কি হবে? যৌক্তিক হবে, স্পষ্ট হবে, পূর্ণাঙ্গ হবে। তাহলে 9 হচ্ছে আমাদের নিরপেক্ষতা, নিরপেক্ষতা। তারপরটা দেখেন প্রতিযোগিতামূলক বাজারে, প্রতিযোগিতামূলক বাজারে একটি ব্যবসায়ের ব্যবস্থাপক 50% বিক্রয় বৃদ্ধির পরিকল্পনা গ্রহণ করলেন। এটি কোন ধরনের প্রক্রিয়া? আমরা জানি যদি বলে ব্যবসায় এত % বিক্রয় বৃদ্ধি করলো, এত % ঋণের ব্যবস্থা করলো, এত অথবা ধার, এগুলো হচ্ছে লক্ষ্য। এগুলো কিসের উপাদান? লক্ষ্য। কিন্তু এখন দেখেন এখানে একটা আছে লক্ষ্য আছে, কৌশলগত পরিকল্পনা আছে এবং অনেক কিছু আছে। তাহলে এখানে যেহেতু একটাই আছে লক্ষ্য, তাহলে আমরা লক্ষ্য বলতে পারি। এটা হচ্ছে লক্ষ্যের উদাহরণ। তারপর দেখেন প্রশিক্ষণের পদ্ধতি 9 কোনটি? প্রশিক্ষণের পদ্ধতি 9 কোনটি? বলছে যে সেমিনার, পদ পরিবর্তন, পদোন্নতি, শিক্ষানবিশ। প্রশিক্ষণের পদ্ধতি 9। প্রশিক্ষণের পদ্ধতি সেমিনার, পদ পরিবর্তন, পদোন্নতি, শিক্ষানবিশ। প্রশিক্ষণের পদ্ধতি 9 কোনটি? উত্তর করেন।
আচ্ছা, প্রশিক্ষণের পদ্ধতি একটা আছে সেমিনারের মাধ্যমে, এটা হচ্ছে কাজের বাইরে প্রশিক্ষণ, পদ পরিবর্তনের মাধ্যমে একটা প্রশিক্ষণ আছে, আর একটা হচ্ছে শিক্ষানবিশ প্রশিক্ষণ আছে। কিন্তু পদোন্নতি, পদোন্নতি এটা প্রশিক্ষণের পদ্ধতি নয়, পদোন্নতি প্রশিক্ষণের পদ্ধতি নয়। তারপরে দেখেন দ্বৈত অধীনতা ব্যবস্থাপনার কোন নীতির পরিপন্থী? পরিপন্থী মানে হচ্ছে বিপরীত। দ্বৈত অধীনতা, দ্বৈত অধীনতা আমরা জানি আমাদের একটা নীতি আছে আদেশের ঐক্য নীতি। আদেশের ঐক্য নীতি, এই নীতিতে বলে একজন কর্মীর আদেশদাতা হবেন একজন মাত্র ঊর্ধ্বতন কর্মকর্তা। একজন কর্মীর আদেশদাতা হবেন একজন মাত্র ঊর্ধ্বতন কর্মকর্তা বা বস। একজন কর্মীর আদেশদাতা হবেন একজন ঊর্ধ্বতন কর্মকর্তা। কিন্তু দ্বৈত অধীনতা মানে হচ্ছে বস যদি দুইজন হয়ে যায়, বস যদি দুইজন একজনকে নিয়ন্ত্রণ করে, তখন এটা দ্বৈত অধীনতা সৃষ্টি হয়। এটা কোন নীতির পরিপন্থী বা বিপরীত? এটা হচ্ছে আদেশের ঐক্য নীতি। এটা হচ্ছে আদেশের ঐক্য নীতি। তারপর দেখেন বলছে হেনরি ফেয়ল প্রদত্ত ব্যবস্থাপনার নীতি নয় কোনটি? আদেশের ঐক্য, হ্যাঁ। তারপরে বলেন হেনরি ফেয়ল প্রদত্ত ব্যবস্থাপনার নীতি নয় কোনটি? আদেশের ঐক্য, ন্যায্য পারিশ্রমিক, চাকরি স্থায়িত্ব বিধান, নাকি জবাবদিহিতা? তাহলে আদেশের ঐক্য একটা নীতি আছে, পারিশ্রমিকের একটা নীতি আছে, স্থায়িত্বের নীতি আছে, আর একটা হচ্ছে জবাবদিহিতা নামে কোনো নীতি নাই। তাহলে এটা হচ্ছে নীতি নয়, সঠিক উত্তর হচ্ছে জবাবদিহিতার নীতি। তারপরটা দেখেন কর্মী সংগ্রহের বাহ্যিক উৎস নয় কোনটি? কর্মী সংগ্রহের বাহ্যিক উৎস নয় কোনটি? শিক্ষা প্রতিষ্ঠান, বিজ্ঞাপন, পদোন্নতি, কর্ম বিনিয়োগ কেন্দ্র। তাহলে পদোন্নতি হচ্ছে অভ্যন্তরীণ উৎস, পদোন্নতি হচ্ছে অভ্যন্তরীণ উৎস। তারপরটা দেখেন বলছে জবাবদিহিতার নীতি অনুসারে, জবাবদিহিতা কিন্তু ব্যবস্থাপনা হেনরি ফেয়লের নীতি না, এটা আরেকটা নীতি, এটা হেনরি ফেয়ল প্রদত্ত না। তো ব্যবস্থাপনার জবাবদিহিতার নীতি অনুসারে প্রতিষ্ঠানের জবাবদিহিতা সর্বদা কেমন হয়? জবাবদিহিতা সর্বদা কেমন হয়? এটা কি নিম্নমুখী হয়, ঊর্ধ্বমুখী হয়, নাকি দ্বিমুখী হয়, সমান্তরাল হয়? আচ্ছা, জবাবদিহি কারা করে? কর্মীরা জবাবদিহি করে কার নিকট করে? বসের নিকট করে থাকে, বসের নিকট, ঊর্ধ্বতন কর্মকর্তার নিকট করে থাকে। তাহলে জবাবদিহিতার নীতিটা হচ্ছে ঊর্ধ্বমুখী। কিন্তু যদি বলে নেতৃত্ব দিয়ে থাকে, নির্দেশনা সাধারণত কোনমুখী হয়? নির্দেশনা কেমন হয়? নির্দেশনাটা হয় নিম্নমুখী। নির্দেশনা বস কর্মীদেরকে দিয়ে থাকে, এই কারণে নির্দেশনাটা হয় নিম্নমুখী। এই দুইটার মধ্যে যে কোনো একটা আসতে সম্ভাবনা আছে। তারপর দেখেন কাজের মাধ্যমে প্রশিক্ষণ পদ্ধতি কোনটি? কাজের মাধ্যমে প্রশিক্ষণ পদ্ধতি কোনটি? দেখেন নাট্য অভিনয়, বক্তৃতা, কেস স্টাডি, এটা হচ্ছে কাজের বাইরে। এগুলো হচ্ছে কাজের বাইরে। কোচিং হচ্ছে কাজের মাধ্যমে প্রশিক্ষণ পদ্ধতি। তারপরটা দেখেন বলছে যে পদমর্যাদা হতে যে নেতৃত্ব সৃষ্টি হয় তাকে কি বলা হয়? পদমর্যাদা হতে যে নেতৃত্ব সৃষ্টি হয় পদমর্যাদা হতে যে নেতৃত্ব সৃষ্টি হয় তাকে কি বলা হয়? আনুষ্ঠানিক নেতৃত্ব। তাকে বলা হয় আনুষ্ঠানিক নেতৃত্ব। মাশাআল্লাহ, অনেকে কমেন্ট করতেছেন, অনেকের উত্তরগুলো হচ্ছে, বেশিরভাগ উত্তরগুলো হচ্ছে। যাদের ভুল হচ্ছে তারা একটু দেখে নেন, যাদের ভুল, কোথায় ভুল হচ্ছে, এই জিনিসগুলো একটু বুঝে নিয়েন। তাহলে এটা কি হবে? আনুষ্ঠানিক নেতৃত্ব। তারপরে দেখেন কোকা-কোলা চিহ্নটি কি? চিহ্ন, এখানে কি বলছে? চিহ্ন প্রতীক। এটা কি মার্ক বলা যায় না? মার্ক, চিহ্ন প্রতীক মার্ক। তাহলে এখানে মার্ক কোনটা আছে? ট্রেডমার্ক। তাহলে কোকা-কোলা চিহ্ন প্রতীককে আমরা ট্রেডমার্ক বলে থাকি, ট্রেডমার্ক। তারপরে দেখেন বলছে নিচের কোন ধরনের ব্যবসার সর্বোচ্চ নিয়ন্ত্রণ নিশ্চিত করে? কোন ধরনের ব্যবসার সর্বোচ্চ নিয়ন্ত্রণ নিশ্চিত করে? উত্তর করেন। আনুষ্ঠানিক। কোন ধরনের ব্যবসায় সর্বোচ্চ নিয়ন্ত্রণ নিশ্চিত করে? লাইসেন্সিং, ফ্রাঞ্চাইজিং, নাকি যৌথ উদ্যোগ, পরোক্ষ রপ্তানি? তাহলে ফ্রাঞ্চাইজিং ব্যবসায় সবচেয়ে বেশি নিয়ন্ত্রণ লক্ষ্য করা যায়। বলছে যে জিআই এর পূর্ণরূপ কি? জিআই এর পূর্ণরূপ কি? এখানে বলছে যে জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন, গুডস ইন্ডিকেশনস, জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন, এটা হলো জিওগ্রাফিক্যাল, নাকি জেনেসিস ইন্ডিকেশন, ইন্ডিকেশন। আচ্ছা, তাহলে উত্তর করো। ফ্র্যাঞ্চাইজিং। ওকে,
ওরে কি ঠান্ডা লাগতেছে, এসি রিমোটটা কোথায়? এটা হচ্ছে জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন, জিওগ্রাফিক্যাল হ্যাঁ ইন্ডিকেশন যারা যারা দিচ্ছেন তো হচ্ছে। তারপর এটা দেখেন বলছে ব্যবসায় উদ্যোক্তার মৌলিক বৈশিষ্ট্য 9 কোনটি? ব্যবসায় উদ্যোক্তার মৌলিক বৈশিষ্ট্য 9 কোনটি? বলছে যে উদ্ভাবনী মূলধন জোগাড়ের ক্ষমতা, উদ্ভাবনী ক্ষমতা, আত্মবিশ্বাস, ঝুঁকি এড়িয়ে চলার ক্ষমতা। তাহলে উদ্যোক্তার বৈশিষ্ট্য 9, বৈশিষ্ট্য 9 হচ্ছে ঝুঁকি এড়িয়ে চলার প্রবণতা, ঝুঁকি এড়িয়ে চলার প্রবণতা। বলছে একটি ব্যবসায় প্রতিষ্ঠানের সংগঠিত ও পরিচালনা করার জন্য, সংগঠিত এবং পরিচালনা করার জন্য প্রয়োজনীয় ঝুঁকি গ্রহণ করে কে? একটি ব্যবসা প্রতিষ্ঠান গঠন এবং পরিচালনার জন্য কে ঝুঁকি নিয়ে থাকে? উদ্যোক্তা। উদ্যোক্তা হচ্ছে ঝুঁকিটা নিয়ে থাকে। তারপরে যিনি ব্যবসা গঠন করেন তাকে তো ব্যবসা উদ্যোক্তা বলে। ব্যবসা উদ্যোগের জনক কে? হ্যাঁ, ঝুঁকি এড়িয়ে চলার প্রবণতা। ব্যবসায় উদ্যোগের জনক কে? এটা আমরা কালকে আরে চলে গেছে। উত্তর করেন, এটা কমেন্টে উত্তর করেন। তাহলে এদিকে বলা হচ্ছে জোসেফ এ সুম্পিটার নাকি রিচার্ড ক্যান্টিলন নাকি অ্যাডাম স্মিথ, রবার্ট ওয়েন? কে কি উত্তর দিচ্ছেন? সহজগুলো তো পারবেন, কঠিনটা করেন। আচ্ছা, এটা হচ্ছে রিচার্ড ক্যান্টিলন, রিচার্ড রবার্ট ওয়েন না, রিচার্ড ক্যান্টিলন, রিচার্ড ক্যান্টিলন। বলছে কোন গুণটি থাকা একজন উদ্যোক্তার জন্য আবশ্যক? কোন গুণটি থাকা একজন উদ্যোক্তার জন্য আবশ্যক? এটা হচ্ছে কোন ধরনের? সৃজনশীলতার গুণ। সৃজনশীলতা সব গুণগুলোই আবশ্যক, কিন্তু এটা হচ্ছে বেশি দরকার, সৃজনশীলতা। তারপরটা দেখেন, তারপরটা বলছে আইএসও, আইএসও এর পূর্ণরূপ কি? ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর স্ট্যান্ডার্ডাইজেশন। বলছে আইএসও 14,000 মানদণ্ডের কয়টি দিক চিহ্নিত করে? 14,000, আইএসও 14,000 মানদণ্ড কয়টি দিক? আইএসও 14,000 এটা কি? এটা হচ্ছে পরিবেশ সংক্রান্ত ছাড়পত্র। এটা হচ্ছে পরিবেশ সংক্রান্ত ছাড়পত্র। এটা কয়টা দিককে নির্দেশ করে? এটা কয়টা দিককে নির্দেশ করে? হ্যাঁ, এটা হচ্ছে 4টি দিককে নির্দেশ করে থাকে। তারপরে দেখেন বলছে কপিরাইট কোন ধরনের সম্পত্তি? কপিরাইট এটা আমরা অ্যাকাউন্টিংও দেখছিলাম। কপিরাইট, প্যাটেন্ট, সুনাম, ট্রেডমার্ক এগুলা কোন ধরনের সম্পত্তি? এগুলো হচ্ছে অদৃশ্যমান, অদৃশ্যমান বা অস্পর্শনীয় সম্পত্তি। তারপরে দেখেন বলছে যে ব্যবস্থাপনার কোন স্তরে ধারণাগত দক্ষতা সবচেয়ে বেশি প্রয়োজন হয়? ব্যবস্থাপনা আমরা দেখছিলাম 3টা স্তর। এর মধ্যে উচ্চ স্তরে ধারণাগত দক্ষতা সবচেয়ে বেশি প্রয়োজন, ধারণাগত দক্ষতা সবচেয়ে বেশি প্রয়োজন উচ্চ স্তরে। আর নিম্ন স্তরে কারিগরি দক্ষতা নিম্ন স্তরে সবচেয়ে বেশি প্রয়োজন। তাহলে উচ্চ স্তরে ধারণাগত দক্ষতা সবচেয়ে বেশি প্রয়োজন, আর আন্তঃব্যক্তিক দক্ষতা সব স্তরে প্রয়োজন। তারপর দেখেন দি ওয়েলথ অফ নেশন নামক প্রসিদ্ধ বইয়ের লেখককে? ওয়েলথ অফ নেশনস বইয়ের লেখকের নাম কি? ফ্রেডরিক টেলর, হেনরি মন্টিসবার্গ, হেনরি ফেল নাকি অ্যাডাম স্মিথ?
অ্যাডাম স্মিথকে অর্থনীতির জনক বলা হয়। দি ওয়েলথ অফ নেশন বইটা লিখছেন 1776 সালে। 1776 সালে তিনি একটা প্রশ্ন প্রায় সময় আসে, যদি বলে শ্রম বিভাগের ধারণা, ডিভিশন অফ লেবার, এই ধারণাটা প্রথম কে দিয়েছেন? শ্রম বিভাগ এই ধারণাটার প্রথম কে দিয়েছেন? অ্যাডাম স্মিথ। তারপরটা দেখেন, বলছে যে আমলাতন্ত্র তত্ত্বের জনক কে? আমলাতন্ত্র তত্ত্বের জনক কে? বলছে এফ.ডব্লিউ. টেলর, ম্যাক্স ওয়েবার, নাকি হচ্ছে হেনরি ফেল, আব্রাহাম মাসলো, হিউ গ্র্যান্ট? এই প্রশ্নটার উত্তর দেন। হ্যাঁ, ম্যাক্স ওয়েবারকে বলা হয় আমলাতন্ত্রের জনক, আমলাতন্ত্র তত্ত্বের জনক। তারপর এটা দেখেন, বলছেন যে বৈজ্ঞানিক ব্যবস্থাপনার উদ্ভাবন কি ধরনের বিপ্লব ছিল? বৈজ্ঞানিক ব্যবস্থাপনার উদ্ভাবক, এটা খুবই গুরুত্বপূর্ণ, এটা আসার সম্ভাবনা প্রায় আছে। বৈজ্ঞানিক ব্যবস্থাপনার উদ্ভাবন কি ধরনের বিপ্লব ছিল? এটাকে মানসিক বিপ্লব বলা হয়, মানসিক বিপ্লব ছিল। তারপর দেখেন, বাংলাদেশে প্রচলিত শ্রম আইন কত সালের? 1972, 1947, 1965 নাকি 2006? এটাও আমরা কালকে দেখছিলাম, বিভিন্ন আইনগুলো আমরা লাস্ট ক্লাসে আলোচনা হয়েছিল এই সিক্রেট গ্রুপে, যারা ক্লাস করছিলেন তারা তো দেখছিলেনই। তাহলে এটা হচ্ছে শ্রম আইন কত সালে? উত্তর করেন যারা ক্লাস করছিলেন লাস্ট ক্লাসে। এটা হচ্ছে 2006 সালে। তারপরে দেখেন, বলছে ব্যবস্থাপনার উদ্দেশ্যের প্রতিফলনকে কি বলা হয়? উদ্দেশ্যের প্রতিফলন, ম্যানেজমেন্ট বাই অবজেক্টিভস, MBO, ম্যানেজমেন্ট বাই অবজেক্টিভস। এটার জনক হচ্ছে পিএফ ড্রাকার। এটা আসবে পিএফ ড্রাকার, আসতে পারে পিএফ ড্রাকার। বলছে যে ব্যবসায়ের ধরন নয় কোনটি? ব্যবসায়ের ধরন নয় কোনটি? বলছে যে B2B, C2B, X2X নাকি P2P? এটা পারার কথা, এগুলো পারবেন। বিজনেসের X2X, গুড। তারপরে দেখেন X2X। তারপরে দেখেন, বলছে যে প্রশিক্ষণ সম্পর্কে নিচের কোন বক্তব্যটি সঠিক? প্রশিক্ষণের কোন বক্তব্যটি সঠিক? বলছে যে প্রশিক্ষণ যে কোনো কাজ করার কৌশল জানার একটি শিখন প্রক্রিয়া। প্রশিক্ষণ কোনো একটি নির্দিষ্ট কাজ জানার শিখন প্রক্রিয়া। এটা হচ্ছে যে কোনো কাজ। বলছে যে প্রশিক্ষণ হচ্ছে সকল ধরনের কাজ জানার একটি শিখন প্রক্রিয়া। প্রশিক্ষণ হচ্ছে সার্বিক বিষয়ে দক্ষতা অর্জনের প্রক্রিয়া। তাহলে এখানে দেখেন সবগুলোই কেমন জানি মনে হচ্ছে যে রাইট মনে হচ্ছে যে কাজ জানার প্রক্রিয়া এবং হচ্ছে শিখন প্রক্রিয়া। তাহলে এখানে সর্বোত্তম হচ্ছে প্রশিক্ষণ হলো সার্বিক বিষয়ে দক্ষতা অর্জন, দক্ষতা বিষয়, কোন নির্দিষ্ট বিষয়ে দক্ষতা অর্জনের প্রক্রিয়া বলে থাকি। বলছে যে বাংলাদেশ সর্বপ্রথম এটিএম কার্ড প্রবর্তন করে কোন ব্যাংক? বাংলাদেশের সর্বপ্রথম এটিএম কার্ড প্রবর্তন করে কোন ব্যাংক? এটা বলেন। বলছে যে ডাচ বাংলা ব্যাংক, ব্রাক ব্যাংক, সোনালী ব্যাংক, স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক। হ্যাঁ, তাহলে কি হবে? স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক হচ্ছে এটিএম সর্বপ্রথম চালু করে, স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক। তারপরে দেখেন, বলছে যে কর্মীরা স্বেচ্ছাচারী হয়ে ওঠে কোন নেতৃত্বে?
এটা উত্তর করেন। কর্মীরা স্বেচ্ছাচারী হয়ে ওঠে কোন নেতৃত্বে? বলছে যে গণতান্ত্রিক, অংশগ্রহণমূলক, লাগামহীন এবং পিতৃতান্ত্রিক নেতৃত্ব। তাহলে কোন নেতৃত্বে? এটা হচ্ছে লাগামহীন নেতৃত্বে স্বৈরাচারী স্বৈরাচারী হয়ে ওঠে লাগামহীন নেতৃত্বে। তারপরে দেখেন বলছে যে মেক্সিকো ফার্মা বাজিক উৎস থেকে নতুন বেশ কিছু অভিজ্ঞ মার্কেটিং অফিসার নিয়োগ করতে চায়। কর্মী সংগ্রহে নিচের কোনটি অধিক গ্রহণযোগ্য হতে পারে? শ্রমিক কর্মের সুপারিশ, বৃত্তিমূলক প্রশিক্ষণ কেন্দ্র, বিশ্ববিদ্যালয়ের নোটিশ বোর্ড নাকি পত্রিকায় বিজ্ঞপ্তি প্রদান? নিচের কোনটি অধিক গ্রহণযোগ্য? বাহ্যিক উৎস থেকে কর্মী নিয়োগ দিতে পারে, তার মানে সঠিক এটা তো আসবেই না। বাকি তিনটা, বিশ্ববিদ্যালয়ের নোটিশ বোর্ড, পত্রিকায় বিজ্ঞপ্তি হতে পারে, তবে সবচেয়ে বেশি গ্রহণযোগ্য হচ্ছে বৃত্তিমূলক প্রশিক্ষণ কেন্দ্র। বৃত্তিমূলক মানে নির্দিষ্ট বিষয়ের উপর তারা দক্ষতা দিয়ে থাকে, তাহলে মার্কেটিং, অভিজ্ঞ মার্কেটিং যেহেতু, তাহলে বৃত্তিমূলক প্রশিক্ষণ কেন্দ্রটা বেশি যুক্তিযুক্ত হয়। বলছে বাংলাদেশে প্যাটেন্ট সম্পদের আইন সুরক্ষার সময়কাল কত? প্যাটেন্ট সম্পদের আইন, প্যাটেন্টের সুরক্ষা সময়কাল বা মেয়াদকাল কত বছর? বলেন। বলছে যে 10, 12, 20 নাকি 16 বছর? হ্যাঁ, এটা হচ্ছে কি ডি, এটা হচ্ছে 16 বছর। আচ্ছা, এটা হচ্ছে অনেকে 20 দিচ্ছেন, এটা হচ্ছে 16 বছর, 16 বছর। তারপর দেখেন পাবলিক লিমিটেড কোম্পানিতে কারা যোগ্যতা সূচক শেয়ার ক্রয় করে? পাবলিক লিমিটেড কোম্পানিতে কারা যোগ্যতা সূচক শেয়ার ক্রয় করে? পাবলিক লিমিটেড কোম্পানিতে কারা যোগ্যতা সূচক শেয়ার ক্রয় করে? কারা? পরিচালকগণ। পরিচালক হওয়ার জন্য এই যোগ্যতা সূচক শেয়ার ক্রয় করতে হয়, তাহলে পরিচালকগণ তারা যোগ্যতা সূচক শেয়ার ক্রয় করে থাকে। তারপরে দেখেন পাবলিক লিমিটেড কোম্পানিতে কারা যোগ্যতা সূচক শেয়ার ক্রয় করে? এটা হলো পরিচালকগণ। তারপর বলছে এফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্লান্ট এটা কিসের সাথে সম্পর্কিত? শব্দ নিয়ন্ত্রণ, বর্জ্য শোধন, শিশুদের রোগ নিরাময়, হাসপাতাল ব্যবস্থাপনা নাকি বায়ু নিয়ন্ত্রণ? তাহলে এটা কিসের সাথে সম্পর্কিত? বর্জ্য শোধনের সাথে এটা হচ্ছে সম্পর্কিত। বর্জ্য শোধনের সাথে এই এফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্লান্ট, অনেক সময় ইটিপি, এটার পুনরূপ জানতে চায়। এটার পুনরূপ হচ্ছে এফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্লান্ট, যা হচ্ছে বর্জ্য, এই যে বিভিন্ন কলকারখানা থেকে যে দূষিত পানিটা আসে এটা হচ্ছে পরিশোধন করে, রিসাইকেল করে থাকে। তারপর দেখেন দি প্র্যাকটিস অফ ম্যানেজমেন্ট এই বইটি কে লিখেছেন? প্র্যাকটিস অফ ম্যানেজমেন্ট বইটি কে লিখেছেন? দেখেন এটা আপনাদের আসতে পারে, প্র্যাকটিস অফ ম্যানেজমেন্ট বইটি কে লিখেছেন? প্র্যাকটিস অফ ম্যানেজমেন্ট এটা হচ্ছে পিএফ ড্রাকার এই বইটি লিখেছেন। প্র্যাকটিস অফ ম্যানেজমেন্ট পিএফ ড্রাকার বইটি লিখেছেন। প্রতিদিন কোন কাজে একজন ব্যবস্থাপক বেশি সময় ব্যয় করেন? একজন ব্যবস্থাপক কোন কাজে বেশি সময় ব্যয় করেন? যোগাযোগে, পরিকল্পনায়, নিয়ন্ত্রণে নাকি সমন্বয় সাধনে? তাহলে একজন ব্যবস্থাপক, বলেন এটা কি হবে? হ্যাঁ, যোগাযোগে সবচেয়ে বেশি সময় ব্যয় করে থাকেন। তারপর এটা দেখেন বলছেন যে মাসলোর চাহিদা সোপান তত্ত্বের সর্বোচ্চ ধাপ কোনটি? এটা আমরা পড়ছিলাম আত্মপ্রতিষ্ঠার চাহিদা, আত্মপ্রতিষ্ঠা। তারপর দেখেন ক্ষমতা বিকেন্দ্রীকরণ থাকে না কোন স্তরে? ক্ষমতা বিকেন্দ্রীকরণ থাকে কোন স্তরে? এটা হচ্ছে নিম্ন স্তরে এটা হচ্ছে ক্ষমতার বিকেন্দ্রীকরণ থাকে, আর উচ্চ স্তরে সাধারণত থাকে না, উচ্চ স্তরে কেন্দ্রীকরণ থাকে। তারপরে দেখেন কারিগরি দক্ষতা বিশেষভাবে প্রয়োজন হয় কোথায়? কারিগরি দক্ষতা আমরা একটু আগে দেখছিলাম ধারণাগত দক্ষতা সবচেয়ে বেশি উচ্চ স্তরে হয়, আর কারিগরি দক্ষতা নিম্ন স্তরে সবচেয়ে বেশি প্রয়োজন হয়। এটাকে প্রথম পর্যায়ের স্তরও বলা হয়, প্রথম পর্যায়ের।
প্রথম পর্যায়, দ্বিতীয় পর্যায়, এটা হলো সর্বোচ্চ পর্যায়। তাহলে প্রথম পর্যায়ে বা নিম্ন স্তরে সবচেয়ে বেশি প্রয়োজন, আর সর্বস্তরে প্রয়োজন হচ্ছে আন্তঃব্যক্তিক দক্ষতা। আন্তঃব্যক্তিক দক্ষতা হচ্ছে সব স্তরে বেশি প্রয়োজন। তারপর দেখেন প্রত্যাশিত ফলাফলের সংখ্যাত্মক বিবৃতিকে কি বলা হয়? প্রত্যাশিত ফলাফল। প্রত্যাশিত ফলাফল কি হবে তা যখন সংখ্যায় প্রকাশ করে যে কোনো ফলাফল, সেটাকে বাজেট বলা হয়। তাকে কি বলা হয়? সংখ্যাত্মক প্রকাশকে, পরিকল্পনার সংখ্যাত্মক প্রকাশকে বাজেট বলা হয়। তারপরে দেখেন বলছে যে কারিগরি দক্ষতা বলতে কি বোঝায়? কারিগরি দক্ষতা কোন স্তরে প্রয়োজন? নিম্ন স্তরে। কারিগরি দক্ষতা মানে কি? কাজ সংক্রান্ত দক্ষতা, কার্য সংক্রান্ত দক্ষতা বা কাজ সংক্রান্ত দক্ষতাকে কারিগরি দক্ষতা বলা হয়। পদ্মা সেতু নির্মাণ কোন ধরনের পরিকল্পনা? তাহলে যদি যে কোনো নির্মাণ আসুক, যে কোনো নির্মাণ, পদ্মা সেতু বলুক, মেট্রো রেল বলুক, বুলেট ট্রেন নির্মাণ, যাই বলুক, এগুলো সব হচ্ছে কোন ধরনের পরিকল্পনা? এগুলো হচ্ছে একার্থক পরিকল্পনা। একটি কাজের জন্য যে পরিকল্পনা করা হয় সেটাকে একার্থক পরিকল্পনা বলা হয়। বলছে যে একটি দেশের সপ্তবার্ষিক পরিকল্পনা, সপ্তবার্ষিক মানে কি 7 বছরের যে পরিকল্পনা, সেটাকে কোন পরিকল্পনা বলা হয়? তাহলে এক বছরের কম পরিকল্পনাকে বলা হয় স্বল্পমেয়াদী। যদি এটা 1 থেকে 5 বছর হয় তাহলে এটাকে বলা হয় মধ্যমেয়াদী। আর যদি 5-এর ঊর্ধ্বে হয়, 5 বছরের বেশি হয়, সেটাকে দীর্ঘমেয়াদী পরিকল্পনা বলা হয়। তাহলে সঠিক উত্তর কি? সপ্তবার্ষিক মানে কি 7 বছর। 7 বছরের যে পরিকল্পনা সেটা কি 5 বছরের বেশি? এটা হচ্ছে দীর্ঘমেয়াদী পরিকল্পনা। তারপরে দেখেন বলছে যে ব্যবস্থাপনার নীতিসমূহের বৈশিষ্ট্য কি? ব্যবস্থাপনার নীতিগুলো হচ্ছে নমনীয়, যে কোনো, এটা হচ্ছে পরিস্থিতির সাথে খাপ খাইয়ে চলতে পারে। নমনীয়, ব্যবস্থাপনার নীতিগুলো নমনীয় হয়ে থাকে। সবার জন্য শিক্ষা, এটি কি পরিকল্পনার লক্ষ্য, কৌশল, পদ্ধতি? সবার জন্য শিক্ষা, এটা বলেন কি? ওকে, বলেন সবার জন্য শিক্ষা এটি কি? আচ্ছা, সবার জন্য শিক্ষা এটা হচ্ছে লক্ষ্য, এটা হচ্ছে লক্ষ্য। তারপর দেখেন বলছে যে প্রত্যেক কর্মীর একজন মাত্র ঊর্ধ্বতন কর্মকর্তা থাকবেন। একজন মাত্র ঊর্ধ্বতন, তার মানে প্রতিজনের একজন মাত্র বস থাকবেন। এটা কোন ধরনের নীতি? এটা ব্যবস্থাপনার কোন নীতি? এটা হচ্ছে আদেশের ঐক্য নীতি। এটা হচ্ছে আদেশের ঐক্য। তারপরে দেখেন বলছে জোড়াময় শিকল নীতি নিম্নের কোন বিষয়ের সাথে সম্পর্কিত? জোড়াময় শিকল নীতি কোন বিষয়ের সাথে সম্পর্কিত? এখানে বলছে নিয়মানুবর্তিতা, কর্তৃত্ব প্রবাহ, কর্তৃত্ব অর্পণ, ভারসাম্য। এটা হচ্ছে কর্তৃত্ব প্রবাহ প্রতিটা ব্যক্তি, বিভাগ, উপবিভাগের কাজের সমন্বয় কর্তৃত্ব প্রবাহটাকে আমাদের বলা হয় জোড়াময় শিকল নীতি। বলছে যে বিভাগীয়করণ প্রতিষ্ঠানের কোন কাজের অংশ? বিভাগীয়করণ, কাজকে ভাগ করা। বিভাগীয়করণ মানে কি? কাজকে বিভিন্নভাবে ভাগ করা। তাহলে সংগঠনের মধ্যে প্রথম কাজ হচ্ছে কার্য বিভাজন, কাজ ভাগ করা। তাহলে বিভাগীয়করণ সংগঠনের সাথে সম্পর্কিত। তারপর দেখেন কোনটিকে ব্যবস্থাপনার মূল নীতি নয়? কোনটি ব্যবস্থাপনার মূল নীতি নয়? এখানে বলছে যে পারিশ্রমিকের নীতি, শৃঙ্খলা, কার্য বিভাগ, উদ্যোগ, বিকেন্দ্রীকরণ। বলেন এটা কি হবে? এটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ এটা হচ্ছে একটু কনফিউজিং যে কোনটা। এখানে তো পাঁচটাই মনে হচ্ছে যে রাইট, তাহলে সঠিক উত্তর হবে কোনটা বলেন? এখানে বলছে ব্যবস্থাপনার মূলনীতি নয়, মৌলনীতি নয়। মূলনীতি নয় কোনটি বলেন? একজন বলছে উদ্যোগের নীতি, বাকিরা উত্তর দেন। একজন বলছে উদ্যোগ, একজন বলছে বিকেন্দ্রীকরণ। গুড, বিকেন্দ্রীকরণ বলছেন, হ্যাঁ। সংগঠন, ও আগেরটা। আচ্ছা, তাহলে এটা কি হবে? বিকেন্দ্রীকরণ নামে কোনো নীতি নাই। আমরা পড়ছিলাম হেনরি ফিওল প্রদত্ত বিকেন্দ্রীকরণ। হেনরি ফিওলের যে নীতি এটা হলো কেন্দ্রীকরণ। আমরা ইন্টারের বইতে কেন্দ্রীকরণ বিকেন্দ্রীকরণ একসাথে দেখছিলাম। তার মানে এটা মনে করছিলাম যে হেনরি ফিওল মনে দুইটা নীতি প্রদান করছেন। হেনরি ফিওল কেন্দ্রীকরণটা প্রদান করছেন কিন্তু বিকেন্দ্রীকরণ প্রদান করেন নাই, বাকি সবগুলো প্রদান করছেন। তার মানে সঠিক উত্তর হচ্ছে বিকেন্দ্রীকরণ, এটা মূল নীতি নয়। তারপরটা দেখেন বলছে যে নানা মুনির নানা মত, এই কথাটি নিচের কোনটির সাথে প্রযোজ্য? নানা মুনির নানা মত, এখানে হচ্ছে কমিটি সংগঠনের সাথে এই কথাটি বিশেষভাবে সম্পৃক্ত বা প্রযোজ্য। বলছে ব্যবস্থাপনার উদ্দেশ্যের প্রতিফলনকে এমবিও বলা হয়, এটা আমরা অলরেডি দেখছি। বলছে যে দ্রব্য এবং কার্যভিত্তিক সংগঠন, দ্রব্য এবং কার্যভিত্তিক বিভাগীয়করণের সংমিশ্রণকে
কোন ধরনের সংগঠন বলা হয়? সরলরৈখিক সংগঠন, কার্যভিত্তিক সংগঠন, পদস্থ কর্মী সংগঠন নাকি ম্যাট্রিক্স সংগঠন? বলেন। দ্রব্য, এটা এগুলো লাস্ট ক্লাসে আলোচনা হয়েছিল, আমরা যখন সাজেশন ক্লাস দিয়েছিলাম সেখানে এগুলো সবগুলো আলোচনা করছিলাম। তাহলে এটা কি হবে? এটা হচ্ছে ম্যাট্রিক্স সংগঠন। দুই ধরনের থাকে। ম্যাট্রিক্স সংগঠন হচ্ছে সবচেয়ে আধুনিক সংগঠন, আধুনিক সংগঠন, ম্যাট্রিক্স সংগঠন সবচেয়ে আধুনিক সংগঠন। এটার মাধ্যমে এটা যেহেতু দুই ধরনের ব্যবস্থাপক থাকে একসাথে, এই কারণে দ্বৈত অধীনতা সৃষ্টি হয়। এটা হচ্ছে আদেশের ঐক্যের পরিপন্থী, আদেশের ঐক্যকে লঙ্ঘন করে। তারপরে দেখেন লুথার গুলিক, এল গুলিক ব্যবস্থাপনার কার্যগুলিকে কোন শব্দ দ্বারা বুঝিয়েছেন? ব্যবস্থাপনার কার্যগুলিকে কোন শব্দ দ্বারা বুঝিয়েছেন? বলছে পিইউ, দেখেন পিওএসডি, পোস্ট করব, পিকিউ এটা না, পিই এটাও না, পিওএসসি তাহলে এটাও না, তাহলে সেটা হচ্ছে পোস্ট করব। তাহলে পি দিয়ে হচ্ছে প্ল্যানিং, ও দিয়ে হচ্ছে অর্গানাইজিং, এস দিয়ে হচ্ছে স্টাফিং, ডি দিয়ে হচ্ছে ডিরেক্টিং, সিও দিয়ে হচ্ছে কোঅর্ডিনেটিং, আর দিয়ে হচ্ছে রিপোর্টিং, বি দিয়ে হচ্ছে বাজেটিং। প্রশ্ন এটা ফুল মিনিংটা মাথায় রাখবেন, কারণ এখান থেকে বলবে যে ডি এর পূর্ণরূপ কি, বলবে যে আর এর পূর্ণরূপ কি, সি এর ফুল ফর্ম কি, তো এগুলো একটু মাথায় রাখতে হবে। তারপরে দেখেন বলছে যে মানব সম্পদ ব্যবস্থাপনার পূর্ববর্তী নাম কি ছিল? মানব সম্পদ ব্যবস্থাপনার পূর্ববর্তী নাম ছিল হচ্ছে পার্সোনাল ম্যানেজমেন্ট ছিল, পার্সোনাল ম্যানেজমেন্ট ছিল। তারপরে দেখেন মানব সম্পদ ব্যবস্থাপনার পূর্ববর্তী নাম কি ছিল? পার্সোনাল ম্যানেজমেন্ট। বলছে যে সম্পদ অন্য সম্পদকে কার্যকর করে তোলে তাকে কি বলা হয়? যে সম্পদ অন্য সম্পদকে কার্যকর করে তোলে তাকে বলা হয় মানব সম্পদ, তাকে মানব সম্পদ বলা হয়। তারপরে দেখেন দ্রব্য এবং কার্যভিত্তিক বিভাগীয়করণের মিশ্রণ কোন ধরনের সংগঠন? এটা হচ্ছে কি ম্যাট্রিক্স সংগঠন। তারা বলছে সংগঠনের সর্বোচ্চ কর্তৃপক্ষ থেকে নিম্ন স্তর পর্যন্ত চেইন অফ কমান্ডকে কি বলা হয়? চেইন অফ কমান্ডকে কি বলা হয়? সর্বোচ্চ কর্তৃপক্ষ থেকে সর্বনিম্ন স্তর পর্যন্ত চেইন অফ কমান্ডকে কি বলা হয়? আমরা বাংলায় বলছি জোড়াময় শিকল নীতি, এটা বলি স্কেলার চেইন, জোড়াময় শিকল নীতি, স্কেলার চেইন বলা হয়। নানামুনির নানামত, এগুলো আমরা দেখলাম কমিটি সংগঠন। তার বলছে, এটা আরেকবার আসছে, বলছে প্রকল্প নিচের কোন ধরনের পরিকল্পনার মধ্যে পড়ে? এগুলো আসতে পারে, প্রকল্প কোন ধরনের পরিকল্পনার মধ্যে পড়ে? তাহলে একার্থক পরিকল্পনা হচ্ছে প্রকল্প, কর্মসূচি, একার্থক পরিকল্পনা। আর স্থায়ী পরিকল্পনার মধ্যে কি কি আছে? স্থায়ী পরিকল্পনার মধ্যে আছে হচ্ছে নীতি, প্রক্রিয়া, পদ্ধতি, কৌশল, এগুলো হচ্ছে স্থায়ী পরিকল্পনা। তাহলে প্রকল্প এবং কর্মসূচি হচ্ছে একার্থক পরিকল্পনা। তারপরে দেখেন অস্থায়ী প্রকৃতির সংগঠন কাঠামো কোনটি? অস্থায়ী প্রকৃতির সংগঠন এটা হচ্ছে নির্দিষ্ট সময়ের জন্য করা হয়, বা অস্থায়ী কমিটি হচ্ছে কমিটি সংগঠন। অস্থায়ী প্রকৃতির সংগঠন বলা হয় কমিটি সংগঠনকে অস্থায়ী সংগঠন বলা হয়। তো এগুলো ছিল তোমাদের সেকেন্ড পেপারের ব্যবস্থাপনা থেকে। এই প্রায় 109টা স্লাইড, এর মাঝে দুইটাও ছিল অনেকগুলো স্লাইডে। এগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখন আমরা ফার্স্ট পেপারটা একটু আলোচনা করব। ফার্স্ট পেপারের যে অধ্যায়গুলো যেগুলো থেকে আসতে পারে এমন আলোচনা করব এখন। একটা মিনিট। মাছার ভাই ফার্স্ট পেপারটা দেন, ড্রাইভে দেন। একটা মিনিট ওয়েট করো। আচ্ছা, তাহলে ফার্স্ট পেপারটা একটু দেখো। আচ্ছা, বলছে যে আমদানি রপ্তানি নিয়ন্ত্রণের হাতিয়ার হিসাবে নিচের কোনটি ব্যবহৃত হয় না? আমদানি রপ্তানি হাতিয়ার হিসাবে নিচের কোনটি ব্যবহৃত হয় না? বলো, উত্তর করো। বলছে যে শুল্ক আরোপ, বহনপত্র, কোটা নির্ধারণ, লাইসেন্সিং।
তাহলে সঠিক উত্তর হচ্ছে বহনপত্র। বহনপত্র হচ্ছে আমদানি রপ্তানি নিয়ন্ত্রণের হাতিয়ার হিসেবে ব্যবহৃত হয় না। তারপর দেখেন বলছে আন্তর্জাতিক বাণিজ্যে কোনটি মালিকানা সনদ হিসেবে ব্যবহৃত হয়? মালিকানা সনদপত্র, মালিকানা সনদ হিসেবে ব্যবহৃত হচ্ছে বিল অফ ল্যান্ডিং। বিল অফ ল্যান্ডিং মালিকানা সনদ হিসেবে ব্যবহৃত হয়। বলছে ব্যবসায় কোন ধরনের সংগঠন? ব্যবসা এবং ব্যবস্থাপনা বলুক, ব্যবসা বলুক, হচ্ছে সামাজিক সংগঠন। ব্যবসায় হচ্ছে এক ধরনের সামাজিক সংগঠন। তারপর বলছে নিচের কোনটি ব্যবসায়ের মৌলিক বৈশিষ্ট্য নয়? ব্যবসায়ের মৌলিক বৈশিষ্ট্য নয় কোনটি? মুনাফা অর্জন, সংগঠন, ঝুঁকি ও অনিশ্চয়তা, কর্মী প্রশিক্ষণ, নাকি শ্রমিক ছাঁটাই? তাহলে সঠিক উত্তর কি হবে? দেখেন হচ্ছে শ্রমিক ছাঁটাই, এটা ব্যবসায়ের মৌলিক বৈশিষ্ট্যের মধ্যে পড়ে না। তারপরটা দেখেন নিম্নের কোনটি শ্রমঘন শিল্প? শ্রমঘন শিল্প বলা হয় কোনটিকে? নিচের কোনটি শ্রমঘন শিল্প? তৈরি পোশাক, এটা হচ্ছে শ্রমঘন শিল্প। তৈরি পোশাক হচ্ছে শ্রমঘন শিল্প। বলছে ব্যবসায়ের ক্ষেত্রে প্রমিতকরণ কোন ধরনের উপযোগ সৃষ্টি করে? আমরা জানি ব্যবসায় শিল্প হচ্ছে শিল্পের মাধ্যমে একটি উপযোগ সৃষ্টি হয়, বাণিজ্যের মাধ্যমে 6টি উপযোগ সৃষ্টি হয়, টোটাল 60টি। ব্যবসার মাধ্যমে 60টি উপযোগ সৃষ্টি হয়। বলছে প্রমিতকরণের মাধ্যমে কোন উপযোগ সৃষ্টি হয়? প্রমিতকরণের মাধ্যমে মানগত উপযোগ সৃষ্টি হয়। বলছে ব্যবসায় প্রথম ও মৌলিক কাজ কি? ব্যবসায় প্রথম এবং মৌলিক কাজ হচ্ছে উৎপাদন করা। ব্যবসায় প্রথম ও মৌলিক কাজ হচ্ছে উৎপাদন করা। ব্যবসায় প্রথম এবং মৌলিক কাজ হচ্ছে উৎপাদন করা। ওকে, মাশাআল্লাহ, সবাই উত্তর করতেছেন, দেখতেছি উত্তরগুলো করেন, দেখেন মিলিয়ে নেন হচ্ছে কিনা। বলছে ব্যবসায়ের অলংকার বলা হয় কোনটিকে? ব্যবসায়ের অলংকার বলা হয় কোনটিকে? এটা উত্তর করেন। বলছে যে সুনাম, শৃঙ্খলা, মুনাফা, সমৃদ্ধি। সুনামকে ব্যবসায়ের অলংকার বলা হয়। তাহলে সঠিক উত্তর কি? সুনাম। তারপরটা দেখেন বলছে যে কেরোসিন কোন ধরনের শিল্পজাত পণ্য? কেরোসিন কোন ধরনের শিল্পজাত পণ্য? তো কেরোসিন হচ্ছে বিশ্লেষণ শিল্প। কেরোসিনটা কি? একটা অপরিচিত তেল থেকে কেরোসিনটা হয়, এটা হচ্ছে বিশ্লেষণ শিল্প। বলছে ব্যক্তিগত বাধা দূরীকরণে যাবতীয় ক্রয় বিক্রয় কার্যকে কি বলা হয়? ব্যক্তিগত বাধা দূরীকরণে যাবতীয় ক্রয় বিক্রয়ের কাজকে কি বলা হয়? বলেন। এটা হচ্ছে বিনিময়। ব্যক্তিগত ক্রয় বিক্রয়ের কাজকে বিনিময় বলা হয়। বলছে ব্যবসায় পরিবেশের আইনগত উপাদান কোনটি? ব্যবসায় পরিবেশের আইনগত, আমরা জানি নীতি যদি থাকে এগুলো হচ্ছে আইনগত পরিবেশ। যদি বলে সরকারের অমুক নীতি, যদি সরকারের নীতি বলে তাহলে এটা হবে রাজনৈতিক। সরকারের শিক্ষানীতি, সরকারের বাণিজ্য নীতি, এগুলো রাজনৈতিক। আর আইন নর্মাল যে আইন বা নীতি থাকবে এটা হচ্ছে আইনগত পরিবেশ। আবার যদি আইন শৃঙ্খলা পরিস্থিতি থাকে এটা আবার রাজনৈতিক পরিবেশে যাবে। তাহলে শিল্পনীতি এটা হচ্ছে আইনগত পরিবেশের উপাদান। তারপরে দেখেন বলছে যে মানব সম্পদ কোন ধরনের পরিবেশের উপাদান? মানব সম্পদ, যদি প্রশ্ন বলে মানব সম্পদ কোন ধরনের? মানব সম্পদ, মানুষ হচ্ছে সামাজিক পরিবেশ আর মানব সম্পদ হচ্ছে অর্থনৈতিক পরিবেশ। মানুষ বললে সামাজিক পরিবেশ আর মানব সম্পদ অর্থনৈতিক পরিবেশ। যদি প্রশ্ন আসে পণ্যের চাহিদা নির্ধারণকারী পরিবেশ কোনটি? যদি বলে পণ্যের চাহিদা নির্ধারণকারী পরিবেশ হচ্ছে সামাজিক পরিবেশ। যদি পণ্যের আকার নির্ধারণ বলে পণ্যের আকার নির্ধারণকারী পরিবেশ হচ্ছে অর্থনৈতিক পরিবেশ। এগুলো একটু মাথায় রাখবেন। তারপরে দেখেন বলছে যে আন্তর্জাতিক সম্পর্ক কোন পরিবেশের উপাদান? আন্তর্জাতিক সম্পর্ক হচ্ছে সামাজিক পরিবেশের উপাদান। আন্তর্জাতিক সম্পর্ক হচ্ছে আন্তর্জাতিক পরিবেশ যদি না থাকে সামাজিক পরিবেশ হবে। আন্তর্জাতিক সম্পর্ক সামাজিক পরিবেশের উপাদান। তারপরে দেখেন বাংলাদেশে কত সালে পরিবেশ সংরক্ষণ আইন কত সালের? তাহলে পরিবেশ সংরক্ষণ আইন কত সালের বলেন? 14 নম্বরটা উত্তর করেন। হ্যাঁ, এটা হচ্ছে 1995 সালের। পরিবেশ সংরক্ষণ আইন হচ্ছে 1995 সালের। আর যদি বলে আইএসও 14000 এটা কত সালে প্রতিষ্ঠিত হয়? আইএসও হচ্ছে আন্তর্জাতিক পরিবেশ সংক্রান্ত ছাড়পত্র। এটা কি? পরিবেশ সংক্রান্ত ছাড়পত্র। এটা হচ্ছে 1996 সালে এটা প্রকাশিত হয়। আইএসও 14000। আর পরিবেশ সংরক্ষণ আইন হচ্ছে 1995। এই দুইটা মাথায় রাখবেন। তারপরে দেখেন বলছে যে যশ খ্যাতি কোন পরিবেশের উপাদান? যশ এবং খ্যাতি কোন পরিবেশের উপাদান?
যশ খ্যাতি সামাজিক পরিবেশের উপাদান, যশ খ্যাতি সামাজিক পরিবেশের উপাদান। তারপরে দেখেন এক মালিকানা ব্যবসায় নিচের কোন দলিলটি প্রয়োজন? এক মালিকানা ব্যবসায়ে নিচের কোন দলিলটি সবচেয়ে বেশি প্রয়োজন? এটা হচ্ছে ট্রেড লাইসেন্স। যদি এটা শহরের পৌর এলাকায় অথবা সিটি কর্পোরেশনের মধ্যে হয় তখন আমরা ট্রেড লাইসেন্স ব্যবহার করে থাকি, সংগ্রহ করে থাকি। তারপর বলতে দেখো কোন ব্যবসায় দ্রুত সিদ্ধান্ত গ্রহণ করা যায়? কোন ব্যবসায়ের দ্রুত সিদ্ধান্ত গ্রহণ ব্যবসার ক্ষেত্রে দ্রুত সিদ্ধান্ত গ্রহণ করা যায়? এক মালিকানা ব্যবসায় দ্রুত সিদ্ধান্ত গ্রহণ করা যায়। দেখো কয়েকটা জিনিস মাথায় রাখো। যদি বলে ঝুঁকির দিক থেকে, সবচেয়ে বেশি ঝুঁকিবহুল ব্যবসায় সবচেয়ে বেশি ঝুঁকি এই এক মালিকানা ব্যবসায় সবচেয়ে বেশি ঝুঁকি রয়েছে। আর হচ্ছে সবচেয়ে কম ঝুঁকি হচ্ছে যৌথ মূলধনী ব্যবসায়, সবচেয়ে কম ঝুঁকি হচ্ছে যৌথ মূলধনী ব্যবসার ক্ষেত্রে। যদি বলে মূলধন সংগ্রহের দিক থেকে সবচেয়ে বেশি সুবিধাজনক ব্যবসা হচ্ছে যৌথ মূলধনী, সবচেয়ে বেশি কম পছন্দনীয় হচ্ছে এক মালিকানা ব্যবসা। যদি বলে যে গঠনের দিক থেকে সবচেয়ে সহজ সংগঠন হচ্ছে এক মালিকানা ব্যবসায়, সবচেয়ে জটিল হচ্ছে যৌথ মূলধনী এবং সমবায় সমিতি। আচ্ছা, তারপর দেখেন কোনটি এক মালিকানা ব্যবসার বৈশিষ্ট্য বহির্ভূত? এক মালিকানা ব্যবসার বৈশিষ্ট্য নয় কোনটি? একক মালিকানা, সীমিত আয়তন, সহজ গঠন, পৃথক স্বাধীন সত্তা। তাহলে এক মালিকানা ব্যবসায় মালিক এবং ব্যক্তি অবিচ্ছেদ্য, মানে আলাদা করা যায় না। তার মানে পৃথক আলাদা কোনো সত্তা নাই, সত্তা একজনে। তাহলে এক মালিকানা ব্যবসায় ট্যাক্স দিতে হয় কয়বার? ট্যাক্স বা কর দিতে হয় একবার। অংশীদারি ব্যবসায় একবারে দিতে হয়। আর যৌথ মূলধনী এবং কোম্পানি সংগঠন বা সমবায় সমিতিতে দুইবার দিতে হয়। একবার হচ্ছে মালিকের উপর, একটা হচ্ছে সদস্যের উপর। তারপরে দেখেন অংশীদারি ব্যবসার মূল ভিত্তি কি? অংশীদারি ব্যবসার মূল ভিত্তি হচ্ছে চুক্তি। চুক্তিকে অংশীদারি ব্যবসার মূল ভিত্তি বলা হয়। চুক্তি হতে পারে লিখিত, মৌখিক, নিবন্ধিত। নিবন্ধন বাধ্যতামূলক নয়, চাইলে নিবন্ধন করতে পারে, নিবন্ধন বাধ্যতামূলক নয়। তারপরে দেখেন বলছে যে কোন ধরনের অংশীদার লভ্যাংশ অথবা বেতনের বিনিময়ে তাদের সুনাম বা নাম ব্যবহার করার অনুমতি নেয়, সুনাম ব্যবহার করার অনুমতি দিয়ে থাকে। লভ্যাংশ বা বেতনের বিনিময়ে সুনাম ব্যবহারের অনুমতি দিয়ে থাকে। এটা হচ্ছে নামমাত্র অংশীদার। তারপরে দেখেন অংশীদারি কারবারের নিবন্ধন, এটা কি ঐচ্ছিক নাকি লাভজনক নাকি বাধ্যতামূলক, ক্ষতিকর, লিখিত, নিবন্ধিত? নিবন্ধনটা হচ্ছে ঐচ্ছিক, চাইলে করতে পারে, না করলেও কোনো সমস্যা নেই। তারপরে দেখেন বাংলাদেশে বহুল অংশীদারি আইন অনুযায়ী, বাংলাদেশে বাংলাদেশে বহাল অংশীদারি আইন অনুযায়ী ব্যাংকিং ব্যবসায় কতজন সদস্য থাকতে পারে? সর্বোচ্চ 20 জন, সর্বনিম্ন 20 জন, 10 জনের অনধিক নাকি 10 জনের অধিক? অনধিক মানে হচ্ছে কম, তাইলে আমরা জানি 2 থেকে 10 জন। ব্যাংকিং ব্যবসা হচ্ছে 2 থেকে 10 জন, তাইলে 10 জনের অধিক নয়, তাহলে 2 থেকে 10 জন। তারপরে দেখেন বলছে যে 1932 সালের অংশীদারি আইনের কত নম্বর ধারায় বাধ্যতামূলক বিলোপ সাধনের কথা বলা হয়েছে? বাধ্যতামূলক বিলোপ সাধনের কথা বলা হয়েছে কত নম্বর ধারায়? আচ্ছা, আমরা লাস্ট ক্লাসে বলছিলাম যদি বলে বিলোপ সাধনের কথা বলা হয়েছে 39 নম্বর ধারায়। আর বিলোপ সাধনের পদ্ধতি হচ্ছে কয়টি? 5টি। স, বা, বি, বি, আ। তাহলে বিলোপ সাধন কথা বলছে 39 ধারায়। স হচ্ছে 40, এটা হচ্ছে 41 বাধ্যতামূলক বিলোপ সাধন। বিশেষ বিলোপ সাধন হচ্ছে 42, আর হচ্ছে বিজ্ঞপ্তির মাধ্যমে 43, আর হচ্ছে আদালতের মাধ্যমে 44। তাহলে বাধ্যতামূলক কত নম্বর ধারায়? বলছে বাধ্যতামূলক হচ্ছে 41 নম্বর ধারায়। বাধ্যতামূলক কত নম্বর ধারায়? 41 নম্বর ধারায়। তারপরটা দেখেন বলছে শতকরা কতভাগ অংশীদারের সম্মতিতে একজন নাবালক অংশীদার বিবেচিত হতে পারে? একজন নাবালককে অংশীদার করা যায় 50 ভাগের অধিক, মানে হচ্ছে ম্যাক্সিমাম হচ্ছে 51%-এর বেশি। তারপরে দেখুন সীমিত এবং সাধারণ অংশীদারি আইন কত সালের? সাধারণ অংশীদার আমরা জানি অংশীদারি আইন কত সালের? 1932 সাল। আর সীমিত অংশীদারি আইন হচ্ছে 1907 সাল। সীমিত অংশীদারি আইন হচ্ছে 1907 সাল। ওকে, তারপরে দেখেন কোন নাবালক আইন অনুযায়ী কোন নাবালক অংশীদার হতে পারে না, তবে সকল অংশীদারের সম্মত হলে কিছু সময়ের জন্য নাবালককে আইনের কত নম্বর ধারায় নাবালককে অংশীদার করা যায়? তাহলে আইনের 30 নম্বর ধারায় বলা আছে নাবালককে অংশীদার করা যাবে না, নাবালক অংশীদার হতে পারবে না। তবে 30-এর 1 নম্বর ধারায় আবার গিয়ে বলছে, 30-এর 1 নম্বর ধারায় বলছে নাবালককে অংশীদার করা যাবে যদি সবচেয়ে যারা সদস্য আছে
ম্যাক্সিমাম রাজি হয়। মৃত অংশীদারের দায়িত্বের মৃত অংশীদারের সন্তানকে নাবালক হিসেবে অংশীদার হিসেবে নেওয়া যাবে, তবে সবচেয়ে ম্যাক্সিমাম যদি রাজি থাকে সেক্ষেত্রে নাবালকের দায় হবে সীমিত। নাবালকের দায় হবে সীমিত, মানে মূলধন দ্বারা সীমিত, সে কোনো অতিরিক্ত দায় বহন করবে না। আমরা জানি অংশীদারি ব্যবসার দায় কি? অসীম, কিন্তু নাবালকের দায় হবে সীমিত। বলছে রাষ্ট্রপতির আদেশে গঠিত হয় কোন কোম্পানি? রাষ্ট্রপতির আদেশে বিধিবদ্ধ, সংবিধিবদ্ধ বা বিধিবদ্ধ কোম্পানি রাষ্ট্রপতির আদেশে গঠিত হয়ে থাকে। বলছে নিচের কোনটি সংবিধিবদ্ধ কোম্পানি? সংবিধিবদ্ধ কোম্পানি হচ্ছে নিচের কোনটি? এখানে অনেকগুলো দিচ্ছে। জীবন বীমা কর্পোরেশন হচ্ছে সংবিধিবদ্ধ কোম্পানি। জীবন বীমা কর্পোরেশন হচ্ছে সংবিধিবদ্ধ কোম্পানি। তারপর বলছে ঢ্যাঁস, একটা বলছে ঢ্যাঁস হচ্ছে মুখ্য কর্তার উদাহরণ, আর ঢ্যাঁস হচ্ছে প্রতিনিধির উদাহরণ। প্রতিনিধি, তাহলে মুখ্য কর্তা কে থাকে? শেয়ার হোল্ডার হচ্ছে মুখ্য কর্তা, আর ব্যবস্থাপক হচ্ছে তাদের প্রতিনিধি। তাহলে সঠিক উত্তর হচ্ছে এ। তারপর একটা দেখেন, হ্যাঁ, তারপরটা দেখেন 30 নম্বর বলছে নিচের কোনটি স্মারকলিপির উপাদান? নিচের কোনটি স্মারকলিপির উপাদান? তাহলে স্মারকলিপির উপাদান হচ্ছে 6টি। নাম, ঠিকানা, উদ্দেশ্য, মূলধন, দায়, সম্মতি। তাহলে এখানে উদ্দেশ্য আছে একটাতে, কোম্পানির উদ্দেশ্য, তাহলে উপাদান হচ্ছে 6টি। নাম, ঠিকানা, উদ্দেশ্য, মূলধন, দায়, সম্মতি। তারপরে দেখেন বলছে বাংলাদেশের প্যাটেন্ট আইন কত সালের? এটা উত্তর করেন। বাংলাদেশের প্যাটেন্ট আইন কত সালের? সঠিক উত্তর হচ্ছে 1911 সালের। প্যাটেন্ট আইন হচ্ছে 1911 সালের প্যাটেন্ট আইন। বলছে ওয়াসা একটি কোন ধরনের কোম্পানি? ওয়াসা একটি সংবিধিবদ্ধ কোম্পানি। ওয়াসা এগুলো হচ্ছে সংবিধিবদ্ধ কোম্পানি। রাষ্ট্রীয় ব্যবসার ক্ষতি বহন করে কে? রাষ্ট্রীয় ব্যবসায় সরকারের দ্বারা গঠিত হয়, লস হলে এটা সরকারই বহন করে থাকে। তারপরে দেখেন বলছে বাংলাদেশে কত সালের সমবায় সমিতির বিধিমালা চালু রয়েছে? বাংলাদেশ সমবায় সমিতির বিধিমালা কত সালে? 2001 সালের সমবায় আইন হচ্ছে 2001 সালের, নীতিমালা হচ্ছে 2003 সালের। নীতিমালা হচ্ছে 2003 সালের, আর বিধিমালা হচ্ছে 2004 সালের। তাহলে বিধিমালা বলছে কত সালের? 2004 সালের। তারপরে দেখেন বলছে সমবায় সমিতি গঠন করতে ন্যূনতম কতজন সদস্যের প্রয়োজন হয়? সমবায় সমিতি গঠন করতে ন্যূনতম 20 জন সদস্যের প্রয়োজন হয়। প্রশ্ন আসতে পারে পরিচালকের সংখ্যা কত? সমবায় সমিতির পরিচালকের সংখ্যা কত? এটা হচ্ছে 6 জন, 9 জন অথবা 12 জন। 3 দ্বারা বিভাজ্য, 6, 9, 12, 3 দ্বারা বিভাজ্য হয়ে থাকে। তারপরে দেখেন বলছে সমবায় সমিতির একজন সদস্যের শেয়ার সর্বোচ্চ সীমা হলো কত? সমবায় সমিতির একজন সদস্যের শেয়ার ক্রয় করার সর্বোচ্চ সীমা কত? সর্বোচ্চ সীমা 60,000, মূলধনের 15%, মূলধনের 25%, মূলধনের 20%, নাকি সীমা নেই? এটা হচ্ছে মূলধনের 20% বা 5/1 1/5, 5/1 বা 20%, মূলধনের টোটাল মূলধনের 20%। বলছে বিআরডিবি নিচের কোন শহরে অবস্থিত? বিআরডিবি কি বলছে? বিআরডিবি বাংলাদেশ রুরাল ডেভেলপমেন্ট বোর্ড। আরেকটা আছে BARD, বার্ড। বিআরডিবি হচ্ছে ঢাকায় অবস্থিত। আর যদি বার্ড বলে, বার্ড হচ্ছে কুমিল্লায় অবস্থিত। বার্ড কোথায়? বার্ড হচ্ছে বাংলাদেশ একাডেমি ফর রুরাল ডেভেলপমেন্ট, বার্ড কুমিল্লায় অবস্থিত, আর বিআরডিবি হচ্ছে ঢাকায় অবস্থিত। তাহলে বিআরডিবি কোন শহরে? ঢাকা শহরে অবস্থিত। বলছে সমবায় সমিতির অর্জিত মুনাফার কত অংশ সংরক্ষিত তহবিলে বাধ্যতামূলকভাবে রাখতে হয়? সমবায় সমিতির অর্জিত মুনাফার কত অংশ সংরক্ষিত তহবিলে বাধ্যতামূলক 15%, উন্নয়ন তহবিলে 3% রাখতে হয়। এটা হচ্ছে বাধ্যতামূলক সংরক্ষিত তহবিলে 15, উন্নয়ন তহবিলে 3%। যদি এটা ঋণদান সমবায় সমিতি হয় তখন এই দুইটার বাইরেও সংরক্ষিত তহবিলে তো 15 রাখতেই হবে, উন্নয়ন তহবিলে 3% রাখতে হবে, এই দুইটার বাইরেও কুঋণ হিসেবে আরো 10% রাখতে হয়, কুঋণ সঞ্চিতি হিসেবে আরো 10% রাখতে হয়। তারপরে দেখো আচ্ছা, এখানে আসছিলাম না।
বলছে বাংলাদেশে সমবায় আন্দোলনের ক্ষেত্রে কোন জেলাকে প্রতিকৃত বলা হয়? কোন জেলাকে প্রতিকৃত বলা হয়? সমবায় আন্দোলনের ক্ষেত্রে কোন জেলাকে প্রতিকৃত বলা হয়? হচ্ছে কুমিল্লা জেলাকে প্রতিকৃত বলা হয়। বার্ডের পূর্ণরূপ কি? বার্ডের পূর্ণরূপ কি? বাংলাদেশ একাডেমি ফর রুরাল ডেভেলপমেন্ট। আর যদি বলে বার্ডের প্রতিষ্ঠাতা থেকে ডক্টর আক্তার হামিদ খান। বলছে যে নিচের কোনটি কৃত্রিম ব্যক্তিসত্তার অধিকারী? কৃত্রিম ব্যক্তিসত্তার অধিকারী কে? এক মালিকানা ব্যবসা, অংশীদারি ব্যবসা, রাষ্ট্রীয় ব্যবসা নাকি যৌথ মূলধনী? যৌথ মূলধনী হচ্ছে কৃত্রিম ব্যক্তিসত্তার অধিকারী। তারপর দেখেন পরিচালক হতে হলে কোন ধরনের শেয়ার কিনতে হয়? পরিচালক হতে হলে কোন ধরনের শেয়ার ক্রয় করতে হয়? পরিচালক হতে হলে কোন ধরনের শেয়ার ক্রয় করতে হয়? হচ্ছে যোগ্যতা সূচক শেয়ার ক্রয় করতে হয়। তারপরটা দেখেন বলছে কোম্পানির প্রধান দলিল কোনটি? কোম্পানির সংবিধান বা মেইন দলিল হচ্ছে স্মারকলিপি। স্মারকলিপিকে কোম্পানির প্রধান দলিল, গুরুত্বপূর্ণ দলিল সংবিধান বলা হয়। আর নিবন্ধন পত্রকে জন্ম সনদ। যদি বলে জন্ম সনদ কোনটি, তাহলে এটা হচ্ছে নিবন্ধন পত্র। জন্ম সনদ হচ্ছে নিবন্ধন পত্র, আর প্রধান দলিল হচ্ছে স্মারকলিপি। তারপরে দেখেন বলছে টেবিল এ কথাটি জড়িত কোনটির সাথে? টেবিল এ হচ্ছে পরিমেল নিয়মাবলীর সাথে। টেবিল এ পাবলিক লিমিটেড কোম্পানি পরিমেল নিয়মাবলীর পরিবর্তে টেবিল এ এই জিনিসটা ব্যবহার করতে পারে। টেবিল এ ব্যবহার করতে পারে। তারপরে দেখেন কোম্পানির বার্ষিক সভার ক্ষেত্রে কতদিন পূর্বে নোটিশ দিতে হয়? কতদিন অগ্রিম নোটিশ দিতে হয়? বার্ষিক সাধারণ সভা আমাদের 3 ধরনের সভা আছে। একটা হচ্ছে বিধিবদ্ধ সভা, একটা হচ্ছে বার্ষিক সাধারণ সভা, আর একটা হচ্ছে বিশেষ সভা। তো বিধিবদ্ধ সভার ক্ষেত্রে 21 দিন পূর্বে নোটিশ দিতে হয়। বিধিবদ্ধের ক্ষেত্রে 21 দিন পূর্বে, বিশেষ সভার ক্ষেত্রে 21 দিন পূর্বে, আর বার্ষিক সাধারণ সভার ক্ষেত্রে 14 দিন পূর্বে নোটিশ দিতে হয়। 14 দিন পূর্বে নোটিশ দিতে হয়। তারপরে দেখেন প্রাইভেট লিমিটেড কোম্পানির সর্বোচ্চ সদস্য সংখ্যা কত? প্রাইভেট লিমিটেড কোম্পানির ক্ষেত্রে সর্বোচ্চ সদস্য সংখ্যা তাহলে কত? 2 থেকে 50 জন। তাহলে সর্বোচ্চ কত? 50 জন। তারপরে দেখেন বলছে আইন অনুযায়ী শেয়ার বন্টন কতদিন পূর্বে শেয়ার সনদ প্রদান করতে হয়? এটা করেন আপনারা। এটা শেষ প্রশ্ন। আইন অনুযায়ী 6 মাসের মধ্যে শেয়ার সনদ প্রদান করতে হয়। তো আজকে এতটুকুই। আশা করছি বুঝতে পারছেন। আপনাদের জন্য এই যে অনেকগুলো ম্যানেজমেন্ট সেকেন্ড পেপার, প্রায় আপনাদের কত 109টা স্লাইড ছিল, এর মধ্যে অনেকগুলো প্রায় 120টার মতো প্লাস, আর এখানে প্রায় কয়টা ছিল? 46টা। তো এগুলো একটু পড়বেন, এগুলো আপনাদের পিডিএফটা দিয়ে দেওয়া হবে, পরে নেবেন, ভালো করে পড়বেন। আপনাদের জন্য শুভকামনা রইল। আশা করছি এখান থেকে প্রশ্ন আসবে। আপনারা ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আপনাদের সবার জন্য শুভকামনা রইল। ভালো করে পরীক্ষা দেন, আপনাদের স্বপ্ন যাতে পূরণ হয় সেই দোয়া করি। সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।